আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের যে যে প্রান্ত থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সাথে সাথে প্রথমেই আমরা বিশেষভাবে দোয়া করে নিচ্ছি সে সকল মানুষদের জন্য যারা গত 2 দিনের ভারী বর্ষণের ফলে বন্যায় আক্রান্ত হয়েছেন, বন্যায় নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অবস্থায় আছেন, যারা নিজেদের বসতভিটা ভেসে যাচ্ছে বন্যায় এরকম অবস্থায় আছেন, তাদের সবার প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সুখ বার্তা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সবাইকে রক্ষা করুক, আমিন। প্রিয় শিক্ষার্থীরা, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞানের সেকেন্ড টাইম বুস্টার ক্লাসে আমি আপনাদের সাথে আছি আতাউল্লাহ সজীব। আশা করি আপনাদের আজকের এই ক্লাস থেকে সাধারণ জ্ঞান সংক্রান্ত আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অনেকটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। সাধারণ জ্ঞান নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের সমস্যা, কি ধরনের প্রশ্ন আসে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি সাধারণ জ্ঞানের কিছু কমন টপিক যেগুলো সকল বিশ্ববিদ্যালয়ে আসে এরকম দু একটা টপিক আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি হ্যালো, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সজীব। ওয়ালাইকুম আসসালাম কুতুবুদ্দিন স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আতাউল্লাহ সজীব, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পক্ষ থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের শিরোনামটা দেখেন, আজকে সেকেন্ড টাইম বুস্টার ক্লাস, বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমরা আসি প্রথমে একটা হাদিস দিয়ে আমরা ক্লাসটা শুরু করব, যে হাদিসটা আপনাদের জন্য যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, দেখেন সবাই, যে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তি বা মুমিন ব্যক্তি একই গর্তে দুইবার দংশিত হয় না। একই গর্তে দুইবার দংশিত হয় না মানে হচ্ছে কি, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুমিন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি একই ভুল বারবার করবেন না, তাই তো? তো যে সকল ভুলের কারণে আপনি গত বছর বা গত সেশনে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, ভালো আপনার কাঙ্ক্ষিত সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি, সেই ভুলগুলো এবার আর করা চলবে না। এই হাদিসের মূল বার্তাটা হচ্ছে এটাই, ইমানদার ব্যক্তি একই গর্তে দুইবার দংশিত হয় না। আপনি যেই ভুলগুলো গত সেশনে করেছেন, যেই ভুলগুলোর জন্য আজকে আপনি সেকেন্ড টাইমে প্রস্তুতি নিতে হচ্ছে, এই ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন, আমরা কম বেশি সবাই জানি, একটা ইংরেজিতে একটা কথা বলে যে ইউর প্রবলেমস আর ইউর, নোবডি এলস সলভ ইট উইদাউট ইউ। আপনার সমস্যাগুলো একান্তই আপনার, আপনি ছাড়া অন্য কেউ সমস্যাগুলো সমাধান করতে পারবে না, তবে পরামর্শ দিতে পারবে। তো আজকে আমাদের এই ক্লাসটা এবং ভবিষ্যতে আপনাদের সাথে ক্লাসগুলো হবে, এগুলো হচ্ছে আমাদের পরামর্শ, যে এভাবে পড়াশোনা করবেন, এভাবে পড়াশোনা করলে আপনি ভালো করতে পারবেন। তো আসেন, এই যে হাদিসটা আছে, হাদিসের আলোকে দু একটা কথা বলি। এগুলো বুখারী ও মুসলিমের একটা হাদিস, বিখ্যাত হাদিস। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, কি ভুলের কারণে আপনি গত বছর বা গত সেশনে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি বা আপনার কাঙ্ক্ষিত সেই সাবজেক্টে পড়াশোনা করতে পারেননি? কি ধরনের ভুল ছিল? ধরেন আপনি বাংলার কথা বলেন, বাংলায় আপনার সমস্যা কোথায় ছিল? ব্যাকরণের সমস্যা, নাকি টেক্সট বই যেটা আছে, পাঠ্য বই যেগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসলে সমস্যা? এই সমস্যাগুলো আইডেন্টিফাই করবেন। ইংরেজির ক্ষেত্রে যান, ইংরেজির ক্ষেত্রে সমস্যা কোথায়? ব্যাকরণে মানে গ্রামারের সমস্যা, নাকি টেক্সচুয়াল পার্টের সমস্যা, নাকি রিটেন পার্টের সমস্যা? কোথায় সমস্যা? সমস্যাগুলো আইডেন্টিফাই করেন। সাধারণ জ্ঞানের সমস্যা কোথায় আপনার? সাধারণ জ্ঞানের কোন বিষয়ের সমস্যা? বাংলাদেশ বিষয়াবলীর সমস্যা, নাকি আন্তর্জাতিক বিষয়াবলীর সমস্যা, নাকি আপনার সাম্প্রতিক বিষয় আপনি মনে রাখতে পারেন না? এগুলো একটা আইডেন্টিফাই করেন। অর্থাৎ আপনার এখন কাজ কি? এই যে গতবার যে ভুলগুলো করছেন, এই ভুলগুলো যাতে সামনে না হয়, এজন্য আপনার কাজ হচ্ছে আপনার ভুলগুলো আইডেন্টিফাই করা, যে কি কি সমস্যার কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাননি, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পাননি, বা কোথাও আপনার চান্স হয়নি। এগুলো আইডেন্টিফাই করেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, যে এই আইডেন্টিফাই যে করলেন, শুধু আইডেন্টিফাই করে বসে থাকলে হবে না, এগুলো সমাধানের জন্য চেষ্টা করতে হবে। যদি নিজে না পারেন, আপনার কোনো বন্ধুর কাছ থেকে পরামর্শ নেন। যদি নিজে না পারেন, তাহলে আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো ফলো করেন। যদি নিজে না পারেন,
তাহলে আপনার ইমিডিয়েট সিনিয়র যারা আছে, আপনার সিনিয়র ভাই ব্রাদার যারা আছে, ভাই বোন যারা আছে, আপু যারা আছে, ওনাদের কাছ থেকে পরামর্শ নেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন, আমি এই জিনিসটা শিখতে পারতেছি না, আমাকে একটু দেখাই দেন। বিশ্বাস করেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসি, আমি তখন আমার বড় ভাইয়ের সাথে আমি হলে থাকতাম, বিশ্ববিদ্যালয়ের হলে। তো আমি অনেক কিছু বুঝতাম না, ইংলিশে অনেক কিছু বুঝতাম না, বাংলা অনেক কিছু বুঝতাম না। তখন কি করতাম, তখন আমার পাশে যে ভাইটা ছিল, হলে যে বড় ভাইরা থাকতো, ওনাদেরকে বলতাম যে ভাই এই জিনিসটা বুঝি না, একটু দেখাই দেন। বিশেষ করে কেউ বিরক্ত হয় নাই, ওনারা আরো আগ্রহ নিয়ে দেখাইতো। যতক্ষণ পর্যন্ত না বুঝতাম ততক্ষণ পর্যন্ত বিষয়গুলো বুঝাই দিত। এই জন্য আপনাদেরকে বলবো, যেই ভুলের কারণে, যেই দুর্বলতার কারণে, যেই আহ যেই সমস্যার কারণে আপনি গত সেশনে কোথাও চান্স পান নাই, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেন, তারপরে একটা একটা করে সমাধান করার জন্য চেষ্টা করেন। এই পরামর্শটুকু আপনাদের প্রতি থাকলো। এবার আসেন, এই হাদিসটা দেখার পর আমরা সামনের দিকে আগাই। তো আমরা দেখি যে বাংলাদেশে মানে কোথায় সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে কোথায় কোথায় আছে। আমরা জানি যে বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিউপিতে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে 19টা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় আছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই দুই বিশ্ববিদ্যালয়ে সুযোগ নাই সেকেন্ড টাইম। তাছাড়া বাদ বাকি সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমে সুযোগ আছে। হ্যাঁ, তো দেখেন, মানুষ প্রথমবার ভুল করতেই পারে, প্রথমবার কোনো একটা সমস্যা থাকতেই পারে, নানা ধরনের সমস্যা থাকতে পারে। হয়তো আপনার পড়াশোনা করতে পারেন না সেভাবে, বা সেরকম আগ্রহ ছিল না, অথবা পরীক্ষার দিন বা আগে পরে আপনার কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছিল আপনার জীবনে, যার কারণে আপনি হয়তো চান্স পান নাই। এই জন্য কর্তৃপক্ষ যেটা করেছে সেটা হচ্ছে যে এই সুযোগগুলো আপনার জন্য রাখছে, যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি চাইলে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও কি করতে পারবেন, আপনার একটা আসন নিশ্চিত করতে পারবেন। এরপর আসেন, আমরা এটা যদি একটু পরে দেখতে চাচ্ছিলাম, তারপরেও একটু আগে দেখাই আপনাদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস আছে কি কি থাকছে, যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোত্থেকে প্রশ্ন আসে, পাস নাম্বার কত, এই সবগুলো বিষয় নিয়ে আমার একটা অ্যানালাইসিস থাকছে এখানে আজকে ক্লাসটাতে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি এখন থেকে একটা টার্গেট নেন। টার্গেটটা কিরকম? টার্গেটটা হচ্ছে যে আপনি কোথায় পড়াশোনা করবেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতে চান, এটার একটা টার্গেট নেন। এর একটা টার্গেট নেন যে আজ থেকে 1 বছর পর, বা আজ থেকে 1.5 বছর পর, 1 বছর 1.5 বছর পর আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে আপনাকে দেখতে চান। আপনি ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়বেন, টার্গেট নেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে যেহেতু পড়তে চাচ্ছি, আইন নিয়ে পড়তে হলে কি কি কন্ডিশন আমাকে ফিল আপ করতে হয়। আপনি দেখেন, কিছুক্ষণ আগে আপনাকে একটা দেখাইছিলাম, বাঘ দেখাইছিলাম, খেয়াল করছেন? আপনি প্রকৃতির দিকে তাকান, দেখেন বাঘ। বাঘ তো চিনেন, রয়্যাল বেঙ্গল টাইগার সবাই কম বেশি দেখছেন। তো রয়্যাল বেঙ্গল টাইগারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি করে জানেন? সে যখন কোনো কিছু শিকার করতে যায়, সে যখন মানে শিকার করতে যায়, হরিণ হোক, অথবা ধরেন আপনার কি মহিষ হোক, ঘোড়া মানে জেব্রা হোক, গাধা হোক, যাই শিকার করতে যাক, সে কি করে একটা টার্গেট ঠিক করে যে আমি এই নির্দিষ্ট হরিণটাকে শিকার করবো। আশেপাশে যত হরিণ থাকুক, যাই থাকুক, সে কোনোটার দিকে তাকায় না। সে যখন দৌড়ায়, সে যখন দৌড় দেয় শিকার করার উদ্দেশ্যে, তখন কি করে সে এই নির্দিষ্ট টার্গেট করা হরিণটাকে লক্ষ্য করে সে দৌড় দেয়। আশেপাশে তার একবার হাতের কাছে যদি কোনো হরিণ থাকে, এর চেয়ে সুস্বাদু, এর চেয়ে স্বাস্থ্যবান হরিণও থাকে, তাও সে সেটাকে টার্গেট সেটার দিকে আক্রমণ করতে যায় না। তার টার্গেট হরিণ যেটা, সেটাকে সে আক্রমণ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে কারণে হোক গত বছর আপনার হয়তো চান্স হয়নি, এবার কি করবেন? এখন একটা টার্গেট ফিক্সড করেন যে আগামী 1 বছর পর আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন। আগামী 1 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের স্টুডেন্ট হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করবেন। আগামী 1 বছর পর বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন। টার্গেট ফিক্সড করেন যে আগামী 1 বছর পর আপনাকে কোন বিশ্ববিদ্যালয় দেখতে চান, এটা টার্গেট ফিক্সড করেন। হ্যাঁ, যেমন আমি প্রায় আমার ক্লাসে বলে থাকি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, সব কিছু বাদ দিয়ে একবার টার্গেট ফিক্সড করেন, দুনিয়ায় যা যা হওয়ার হোক
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আমরা কিছু মনে করেন না, আমরা নামাজের মধ্যে নিয়ত করি না এরকম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এরকম নিয়ত করি না। তো আপনারা এরকম একটা নিয়ত ফিক্সড করবেন, নাওয়াইতু আন ইলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইলা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম একটা ফিক্সড করে সেভাবে পড়াশোনা করবেন যে 1 বছর পর আমি আমাকে এই অবস্থানে দেখতে চাই। এবার আসেন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের যে প্রধান পছন্দের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে কি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আচ্ছা বলবো ইনশাল্লাহ। চলো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্যাটার্নটা একটু মানে ভিন্ন ধরনের, তাই না? এখানে বি ইউনিট আছে, ডি ইউনিটও আছে। আপনি যদি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আবার অনেকগুলো ভাগ আছে, B1 B2, হ্যাঁ, উপবিভাগে অনেকগুলো ভাগ আছে। তো দেখেন প্রথমে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে। যদি আপনি যারা বি ইউনিটে সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, আমরা কম বেশি সবাই জানি যে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হলে আপনার কি করতে হয়, আপনার সেখানে জিপিএ থাকতে হবে কত, 7 থাকতে হবে, তাই না? জিপিএ 7 থাকতে হবে। মানে এইচএসসি এবং এইচএসসি, এসএসসি এবং এইচএসসি মানে 3 কম থাকলে হবে না, হ্যাঁ, কিন্তু সব মিলে থাকতে হবে কত, 7 থাকতে হবে, অথবা 3.5 3.5 7, অথবা একটাই 3 আর একটাই 4, এরকম 7 থাকতেই হবে আপনাকে। আর সেখানে যদি আপনি প্রশ্ন দেখেন সেখানে সাধারণ জ্ঞানে থাকে কত নাম্বার, 40 নাম্বার হয় সাধারণ জ্ঞান থেকে, 40 নাম্বার সাধারণ জ্ঞান থেকে থাকে 40 নাম্বার। তার মানে সাধারণ জ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হলে। আমরা সেই সাধারণ জ্ঞানের অ্যানালাইসিসটা দেখব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয় গত 2 বছরের অ্যানালাইসিস দেখবো ইনশাল্লাহ। এখানে দেখেন বলা হচ্ছে যে 100টা এমসিকিউ থাকবে, তারপর 1 ঘন্টার সময়, হ্যাঁ, মাইনাস মার্কিংও আছে, 5 নাম্বার, ন্যূনতম 40 পাইলে আপনাকে পাস হিসাবে গণ্য করবে, অন্যথায় গণ্য করবে না। এরপরে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B1 নাট্যকলা, চারুকলা ইনস্টিটিউট, সঙ্গীত বিভাগ, হ্যাঁ, কলা ও মানববিদ্যা অনুষদের এই অন্তর্ভুক্ত এই বিষয়গুলো আছে। এখানেও জিপিএ থাকতে হবে কত, 7 থাকতে হবে। আর এখানে সাধারণ জ্ঞানের নাম্বার কত, 50। সাধারণ জ্ঞানে মানে B1 যেটা কি বলি আমরা, সেখানে সাধারণ জ্ঞানের নাম্বার থাকতেছে কত, 50 নাম্বার। হ্যাঁ, চারুকলা সংক্রান্ত, নাট্যকলা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন থাকে, এগুলোকে সাধারণ জ্ঞান হিসেবে দেখানো হয়েছে। তো এখানেও একই সিস্টেম, সেকেন্ড টাইমারদের জন্য 5 নাম্বার কর্তন করা হবে। এখানে দেখছেন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে কি সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে এদের কি করা হবে, আগে থেকে 5 নাম্বার মাইনাস করে দেওয়া হয়েছে, যে তারা আগে থেকে 5 নাম্বার মাইনাস, মানে এরা কম থাকবে এদের নাম্বার। অর্থাৎ অন্যরা পরীক্ষা দিবে 100-র মধ্যে, আপনাকে পরীক্ষা দিতে হবে 95-এর মধ্যে, দিয়ে আপনাকে আপনার আসন নিশ্চিত করতে হবে। এরপর আসেন আমরা যদি দেখি B2 কলা ও মানববিদ্যা অনুষদের B2 যেটা, এখানে সাধারণ জ্ঞানে 40 নাম্বার আছে, সাধারণ জ্ঞানে 40 নাম্বার আছে। আর সেকেন্ড টাইমার যারা আছে, সেকেন্ড টাইমারদের জন্য কত, 5 নাম্বার মাইনাস করা আছে আগে থেকে। হ্যাঁ, জিপিএ এর উপর 20 নাম্বার থাকবে, অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি তে জিপিএ আছে, যে দুইটাতেই 5-এ 5 থাকে, তাহলে আপনার থাকবে কত, 20-এ 20 নাম্বার পেয়ে যাবেন। আর সেকেন্ড টাইম যারা আপনারা পরীক্ষা দিবেন সেকেন্ড টাইম, তাদের জন্য কি থাকতেছে, মানে 95 নাম্বারের পরীক্ষা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে বলবো, এখানে 95 দেখে অনেকে আবার মন খারাপ করেন না যে অন্যরা তো 100-তে পরীক্ষা দিবে, আমি 95 পরীক্ষা দিব, আমি কি তাহলে এদের সাথে মানে কোয়ালিফাই করতে পারবো, এদের সাথে প্রতিযোগিতা করতে পারবো? অবশ্যই পারবেন প্রিয় শিক্ষার্থীরা। আপনারা খেয়াল করলে দেখবেন কয়েকদিন আগে, কয়েক বছর আগে পত্রিকায় একটা নিউজ এসেছিল এরকম, যে ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছিল, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছিল, তাও আবার মাদ্রাসার একজন স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট মেডিকেলের পরীক্ষা, ভর্তি পরীক্ষা এসে ফার্স্ট হয়েছিল সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে। আপনারা সবাই জানেন যে মেডিকেলের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমারদের জন্য 5 নাম্বার মাইনাস থাকে, তারপরও উনি পরীক্ষা দিয়ে কি হয়েছিল, ফার্স্ট হয়েছিল। তো উনি যখন পরীক্ষা দিয়ে বের হয়, ওনাকে মানে ওনার বন্ধু বান্ধব সহ আশেপাশের লোকজন জিজ্ঞেস করেছিল যে পরীক্ষা কেমন হয়েছে তোমার। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে এর চেয়ে ভালো পরীক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন ভাবে প্রস্তুতি নিবেন যাতে পরীক্ষার হল থেকে বের হয়ে কোনো আফসোস না থাকে, আরেকবার যদি রিভাইজ দিতে পারতাম তাহলে এই প্রশ্নটা উত্তর দিতে পারতাম, আরেকবার যদি রিভাইজ করতে পারতাম তাহলে আরো 5টা প্রশ্ন, আরো 5 নাম্বার বেশি পাইতাম। বরং আপনাদেরকে বলবো, আপনাদের অনেক সময় আছে, এই সময়টা ঠিকঠাক মতো কাজে লাগান, ইনশাল্লাহ পরীক্ষার হল থেকে বের হয়ে আপনারাও বলতে পারবেন এর চেয়ে ভালো পরীক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর যেদিন রেজাল্ট বের হবে ওই দিন দেখবেন যে সেই রেজাল্ট শিটে সবার উপরে আপনার নাম ইনশাল্লাহ। সেকেন্ড টাইম কোনো বিষয় না, 5 নাম্বার কোনো বিষয় না এখানে।
এরপর আসেন প্রিয় শিক্ষার্থীরা, বি ইউনিটের যদি আমরা টপিক অ্যানালাইসিস করি, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে বি ইউনিটে। এই যে স্লাইডটা আছে, এই যে মানে রেকর্ডটা আছে, যারা আমাদের সেকেন্ড টাইম বেসে ভর্তি হয়েছেন বা হবেন, আমরা আপনাদেরকে এই অ্যানালাইসিসটা দিয়ে দিব যে কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, সাধারণ জ্ঞানের বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন আসে। যেমন এই গত সেশনে প্রশ্ন আসছে একটা, 2023-24 সেশনের প্রশ্ন আসছে 2টা, এর আগের বছরগুলো তো রেগুলার প্রশ্ন আসে। অর্থাৎ মাস্ট প্রশ্ন আসতেছে কোত্থেকে? বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন আসতেছে। যেহেতু আমাদের সংবিধান সংস্কার হচ্ছে, আমাদের পরবর্তীতে সংবিধান যেটা সংস্কারকৃত সংবিধান যেটা, সেখান থেকে পরীক্ষার সম্ভাবনা আছে। তাহলে এটা একবারে খুবই গুরুত্বপূর্ণ, একটা 3 স্টার মার্ক দিয়ে পড়বেন যে সংবিধান থেকে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। জিআই পণ্য প্রতি বছর কয়েকদিন পর পর আপডেট হচ্ছে জিআই পণ্য, তাই না? এই জিআই পণ্য আমরা সবাই জানি, জিআই মানে কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তাই না? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য। আমরা সবাই জানি বাংলাদেশে বর্তমান জিআই পণ্য আছে কতটা? 56টা জিআই পণ্য আছে, তাই না? 55টা, 55 অথবা 56টা জিআই পণ্য আছে। তার মধ্যে প্রথম কোনটা? জামদানি, দ্বিতীয় ইলিশ। এই বিষয়গুলো আমরা কম বেশি সবাই জানি। এরপর অ্যানালজি বা সাদৃশ্য আমরা পড়ে আসছি না? এই যে ইংলিশে যে অ্যানালজি পড়ি আমরা, এই অ্যানালজি জিকেতে আসে। হ্যাঁ, এই টাইপের অ্যানালজি, বাংলা টাইপের অ্যানালজি, এগুলো জিকেতে আসে। যেমন একটা প্রশ্ন এসেছিল, খেয়াল করেন সবাই, যারা আমার ক্লাসটা করতেছেন তারা একটা উত্তর দিবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি যে পদ্মা ইকুয়াল টু যদি গঙ্গা হয়, তাহলে মেঘনা ইকুয়াল টু কি হবে? বলেন তো এখানে কি হবে? অপশন ছিল কিরকম, যে বরাক, তারপরে আপনার সুরমা, তারপর কুশিয়ারা, তারপরে হচ্ছে ধরেন আপনার এরকম ব্রহ্মপুত্র, এরকম নাম ছিল। হ্যাঁ, কি হবে উত্তর এটার মানে বুঝছেন? পদ্মার ভারতীয় নাম কি? গঙ্গা। তো একইভাবে মেঘনার ভারতীয় অংশের নাম কি? মেঘনা বাংলাদেশে প্রবেশের পূর্বে আমরা জানি যে 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে, তাই না? একটা হচ্ছে সুরমা, কুশিয়ারা, তার আগে কি নাম ছিল? বরাক নদী, তাই তো? বরাক নদী। তো এই টাইপের প্রশ্ন, সাদৃশ্য, অ্যানালজি, এরকম প্রশ্ন এসে থাকে। যেমন একটা প্রশ্ন আসে, আপনারা একটু মুখে মুখে উত্তর দিবেন, সবাই মুখে মুখে সবাই উত্তর দিবেন। যেমন একটা প্রশ্ন আসে এরকম, ঢাকা যদি জাহাঙ্গীরনগর হয়, বগুড়া কি হবে? ঢাকা যদি জাহাঙ্গীরনগর হয়, ঢাকা যখন জাহাঙ্গীরনগর, বগুড়া তখন কি? হ্যাঁ, দেখেন, ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। আর বগুড়ার পূর্ব নাম কি? পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, এরকম আমরা পড়াশোনা করে থাকি, তাই না? এই টাইপের প্রশ্ন এসে থাকে, এই টাইপের অ্যানালজি এসে থাকে পরীক্ষায়। তাহলে অ্যানালজি মাস্ট আসবে। দেখেন, এই টপিকগুলো থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে। দ্বীপ এবং চর পরীক্ষায় প্রশ্ন আসতেছে প্রতি বছরই। দ্বীপ, চর আমরা সবাই জানি, দ্বীপ এবং চরের পার্থক্য কম বেশি সবাই জানি, যে নদ নদীতে জেগে উঠলে সেটাকে আমরা বলি কি? চর। আর সাগর মহাসাগরে জাগলে বলি দ্বীপ বলে থাকি। বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য দ্বীপ আছে না? উল্লেখযোগ্য দ্বীপ কি কি দ্বীপ আছে? যেমন উল্লেখযোগ্য দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে মানে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, আমি 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 একটু বলবো, বলার পর আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা একটু উত্তর করবেন। যেমন ধরেন পরীক্ষায় প্রশ্ন আসে কি, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? বৃহত্তম দ্বীপ কোনটা? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। দ্বীপ জেলা বলা হয় কাকে? ভোলাকে বলা হয় দ্বীপ জেলা। একমাত্র প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা, তাই না? সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। তাহলে এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষায়। হ্যাঁ, তারপরে একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপের নাম কি? একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপের নাম হচ্ছে কি? মহেশখালী। তারপরে যেই দ্বীপে বাতিঘর ছিল বা বাতিঘর আছে, সেটা হচ্ছে কি? কুতুবদিয়া। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। যেই দ্বীপে একসময় পর্তুগিজরা বসবাস করত, সেটার নাম হচ্ছে কি? মনপুরা দ্বীপ, যেখানে একসময় কি করতো? পর্তুগিজরা বসবাস করতো। এই ধরনের দ্বীপগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। দুবলার চর কোথায় অবস্থিত?
সুন্দরবনের দক্ষিণে, এই চর নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই জন্য দ্বীপ, চর এগুলো নিয়ে পড়াশোনা করবেন। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, এই পতাকা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে? মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে ANA সাহা বা নিত্যানন্দ সাহা। এরপর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, এই টাইপের প্রশ্ন আসে। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল আছে? আমরা সবাই জানি বিশ্বের দুটি দেশের জাতীয় পতাকার মিল আছে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে, একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে কি পালাও। এরপরে আসেন জাতীয় পতাকা থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন? 2রা মার্চ 1971 সালে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। এজন্য 2 মার্চ বা 2রা মার্চকে কি দিবস হিসেবে পালন করা হয়? জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়। তুর্য বাসার, ভেরি গুড, আপনি খুব ভালো রেসপন্স করতেছেন। শাহাদাত হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, এরপর আসেন বাংলাদেশের জাতীয় দিবস পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস দিয়েছি এখানে। বাংলাদেশের জাতীয় দিবস থেকে যেরকম আসে, আন্তর্জাতিক দিবস থেকেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আন্তর্জাতিক দিবস থেকেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই দিবসগুলো মনে রাখার জন্য আমরা আপনাদেরকে একটা টেকনিক, আমরা কিছু কৌশল আপনাদেরকে দিয়ে দিব। আশা করি 1 নম্বর এখান থেকে কমন পেয়ে যাবেন। এরপরে আসেন বিভিন্ন শহরের উপনাম। বিভিন্ন শহরের উপনাম, এটা বাংলাদেশ হইতে পারে, আন্তর্জাতিকও হইতে পারে। আমরা সবাই জানি ঢাকা, ঢাকাকে বলা হয় কি? ঢাকাকে বলা হয় হচ্ছে আপনার মসজিদের শহর, রিকশার নগরী। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন, অবশ্যই এগুলো দেখে যাবেন। চট্টগ্রামের ভৌগোলিক উপনাম কি? চট্টগ্রামের ভৌগোলিক উপনাম হচ্ছে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে? চট্টগ্রামকে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? চট্টগ্রামকে। 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে। আপনি সিলেটে পরীক্ষা দিতে যাবেন সাস্টে, তাহলে সিলেট সম্পর্কে জেনে যাবেন। সিলেটকে কি বলা হয়? পণ্যভূমি বলা হয়। কি বলা হয়? পণ্যভূমি বলা হয় সিলেটকে। তারপর এই সিলেট নিয়ে আরো কি পড়বেন? 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে। ওয়াইফাই নগরী বলা হয় কাকে? ওয়াইফাই নগরী বলা হয় আপনার এই সিলেটকে। এরকম ভাবে রাজশাহীতে যাবেন, রাজশাহীকে বলা হয় কি? সিল্ক সিটি বলা হয়। কি বলা হয়? সিল্ক সিটি বলা হয় কাকে? রাজশাহীকে বলা হয়, তাই না? এরকম ভাবে এই উপনামগুলো একটু পড়াশোনা করবেন। ইতিহাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশের ইংরেজ শাসন আমল, আমরা সবাই জানি যে 1757 সালে মীর জাফরের যে বিশ্বাসঘাতকতা, তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের এই বাংলায় যে কি হয়েছিল, সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আমাদের এই বাংলায় যে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়েছিল, তার পরবর্তীতে 190 বছরের জুলুম, শাসন, শোষণ এগুলো নিয়ে কিছু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ, বিস্তারিত পড়াশোনা করব। বাংলাদেশের বিদেশি মিশন, বিদেশি বিভিন্ন মিশন নিয়ে শান্তিরক্ষা কমিশন যেটা জাতিসংঘ শান্তিরক্ষী মিশন যেটা, সেই মিশনে বাংলাদেশের অবস্থান, পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব ভবিষ্যতে। তারপরে আসেন আমাদের পরের যে টপিকটা আছে, সেটা হচ্ছে কি? সাম্প্রতিক প্রশ্ন। খেয়াল করেন, এই সাম্প্রতিক কয়টা প্রশ্ন আসে দেখেন। গতবার আছে 5টা, এর আগের বার আসছে কয়টা? 4টা প্রশ্ন আসছে সাম্প্রতিক থেকে এই প্রশ্নগুলো এসেছে। তাহলে সাম্প্রতিক কোথ থেকে পড়বেন, কিভাবে পড়বেন? আপনাদের বাজার থেকে কোনো বই কেনার প্রয়োজন নাই। ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আপনাদেরকে সাম্প্রতিকের প্রত্যেক মাসে একটা সাম্প্রতিকের PDF প্রোভাইড করবে, এবং ফাইনালি আপনাদের পরীক্ষার আগে একটা লেকচার শিট, একবার চূড়ান্ত সাজেশন আকারে একটা সাম্প্রতিকের লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করবে। শুধু এই লেকচার শিটটা ভালোভাবে পড়াশোনা করে যান, ইনশাল্লাহ সাম্প্রতিকের বাইরের প্রয়োজন পড়বে না। প্রতি মাসে বাজার থেকে 2টা-3টা করে বই কিনে আলাদা করে পড়াশোনা করার দরকার নাই। আমরা প্রতি মাসে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার একটা PDF দিয়ে দিব। এই PDFটা প্রিন্ট করে পড়বেন, আর যখন একটা চূড়ান্ত সাজেশন দিব সাম্প্রতিকের, এই সাজেশনটা একটু পড়াশোনা করবেন। হ্যাঁ, আপনাদের কাজ পড়াশোনা করা। আপনাদের যা প্রয়োজন, যখন যেটা কোন বিষয়গুলো প্রয়োজন পড়াশোনা করার জন্য, যে বিষয়গুলো প্রয়োজন এগুলো প্রোভাইড করবে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। আর আপনাদের কাজ হচ্ছে আমরা যেভাবে নির্দেশনা দিব সেই নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করবেন। আপনার পড়াশোনা, আমাদের পরামর্শ, এই 2 বিষয় মিলেই ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাইতে পারবো। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটুকু পাবো ইনশাল্লাহ।
ঠিক আছে? এই জন্যে শেষ পর্যন্ত আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাথে থাকেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠকবেন না। এরপরে দেখেন, এরপরে আসেন আমরা গুরুত্বপূর্ণ, এই যে দেখেন সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ। হ্যাঁ, বিভিন্ন ধরনের পূর্ণরূপ আসে। ধরেন পূর্ণরূপ আসলো যে র্যামের পূর্ণরূপ কি, রমের পূর্ণরূপ কি, এই টাইপের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। রমের পূর্ণরূপ কি, পরীক্ষায় প্রশ্ন আসলো। অথবা ধরেন পরীক্ষায় প্রশ্ন আসলো কিরকম যে আপনার এই মানে আইসিটি সম্পর্কিত শব্দগুলো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বেশিরভাগ। তারপরে এটিএম, এটিএম এর পূর্ণরূপ কি, তারপরে এরপর কি আছে এই আপনার এমআইসিআর এর পূর্ণরূপ কি, এই টাইপের পূর্ণরূপগুলো এসে থাকে পরীক্ষায়। এই টাইপের পূর্ণরূপগুলো পরীক্ষায় এসে থাকে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি খুবই খুশি যে আপনি আমাকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই টাইপের পূর্ণরূপগুলো এসে থাকে। সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ প্রত্যেক বছর আপনি দেখেন দুইটা, এর আগের বছরও দুইটা, এর আগের বছরও একটা বা দুইটা এরকম প্রশ্ন এসেছে। তাহলে আমাকে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। এখন এত এত পূর্ণরূপ আছে, আপনি যদি বই খোলেন দেখবেন যে শত 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 পূর্ণরূপ। এই সবগুলো পড়ে কি আপনি শেষ করতে পারবেন? সম্ভব, শেষ করা সম্ভব না। তাহলে গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো এই বিষয়গুলো আমাদের লেকচার শিটে দেওয়া থাকবে। এগুলো একটু ভালো করে পড়াশোনা করবেন, আশা করি আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ, কমন পাবেন। হ্যাঁ, আইসিটি আমাদের আপনাদের জন্য যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, আইসিটি আমরা সবাই কম বেশি জানি যে আমাদের 3টা লেকচার আছে। 3টা লেকচার আছে শুধু আইসিটি নিয়ে। নর্মালি আমরা ফার্স্ট টাইম বেস যারা থাকে, ফার্স্ট টাইম বেসের জন্য আইসিটি নিয়ে লেকচার থাকে শুধু একটা। হ্যাঁ, আইসিটি নিয়ে লেকচার থাকে শুধু একটা, কিন্তু সেকেন্ড টাইম বেস যেটা আছে সেখানে আইসিটি লেকচার কয়টা? 3টা। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনাকে ধরে ধরে পড়ানো হবে যে আইসিটি কোত্থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে, এই সবগুলো বিষয় আপনার এই আইসিটি 3টা লেকচারের মাধ্যমে শেষ করা হবে ইনশাল্লাহ। আপনি দেখেন ফার্স্ট টাইম বেস যারা আছে আমাদের, সেই ফার্স্ট টাইম বেসগুলোতে আমরা আইসিটি নিয়ে লেকচার দিই মাত্র একটা। কিন্তু আপনাদের জন্য যেহেতু বিভিন্ন ঘটনার কারণে, পরিস্থিতির কারণে আপনি চান্স হয়নি প্রথম বছর আপনার, আপনি যাতে একেবারে রিল্যাক্সে আইসিটিটা শেষ করতে পারেন, এই জন্য আপনার জন্য লেকচার থাকতেছে কয়টা? 3টা। এই 3 লেকচারের বাইরে বিশ্বাস করেন আর কোন প্রশ্ন আসবে না কোনো বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ। এই বিখ্যাত উক্তি, এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব বিস্তারিত, এগুলো নিয়ে পড়াশোনা করব। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা নিয়েও আমরা ভবিষ্যৎ সামনে দেখবো ইনশাল্লাহ। একেবারে সহজ সহজ প্রশ্ন আছে। শিল্প বিপ্লব, দেখেন অল্প একটু পড়াশোনা, অল্প একটু, বিশেষ করে এই সামান্য একটু পড়াশোনা। প্রথম শিল্প বিপ্লব কিসের মাধ্যমে হয়, কি আবিষ্কারের মাধ্যমে হয়েছিল? বাষ্প ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে হয়েছিল, তাই না? বাষ্প ইঞ্জিন, জেমস ওয়াটস কর্তৃক আবিষ্কৃত বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে আপনার কি হয়েছিল? প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তারপর দ্বিতীয় শিল্প বিপ্লব, বাস এই তথ্যগুলোই কিন্তু। দ্বিতীয় শিল্প বিপ্লব কিসের মাধ্যমে হয়েছিল? দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে। তৃতীয় শিল্প বিপ্লব কিসের মাধ্যমে হয়েছিল? তৃতীয় শিল্প বিপ্লব হয়েছিল ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে। চতুর্থ শিল্প বিপ্লব যেটা আছে, বর্তমান যুগকে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লবের যুগ বা 4IR, মানে IR4, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 বা 4IR, এই নামে ওইটাকে ডাকা হয়ে থাকে, 4IR। চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা আছে, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মূল উপকরণ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলে থাকি। এই যে বিষয়গুলো আছে, সামান্য একটু পড়াশোনা, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করলে আপনি 1 নাম্বার কমন পাচ্ছেন এই শিল্প বিপ্লব নিয়ে, ঠিক আছে? এরপরে আসেন বিখ্যাত উক্তি, এটা 2বার চলে আসছে কথাটা। বিখ্যাত উক্তিটা আমরা দেখব, আমরা আজকে এটা নিয়ে পড়াশোনা করব শেষ দিকে ইনশাল্লাহ। আইকিউ, ওই যে অ্যানালজি টাইপের আইকিউ, অথবা ধরেন ম্যাথমেটিক্যাল টার্মে কিছু আইকিউ, এগুলো পরীক্ষায় এসে থাকে। এবার আসেন প্রাচীন শাসন আমল, আমরা যদি দেখি, আমরা এই টপিকটা আজকে পড়াশোনা করব। আজকে আমাদের এই অ্যানালাইসিসটার পর 2টা টপিক নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, আরেকটা হচ্ছে বিখ্যাত উক্তি ব্যক্তি। হ্যাঁ, বিখ্যাত গ্রন্থ, উক্তি, এই টপিকটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব আজকে। হ্যাঁ, আচ্ছা, লেখক, গ্রন্থ, এগুলো নিয়ে
মানে লেখক, উক্তি, গ্রন্থ, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো প্রাচীন আমলের অর্থাৎ বিভিন্ন জনপদ গড়ে উঠেছিল, বিভিন্ন শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল। হ্যাঁ, বিভিন্ন শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল। যেমন আপনি যদি দেখেন এই যে মৌর্য, গুপ্ত, সেন, পাল, এই যে শাসনগুলো, এই বংশ শাসনগুলো নিয়ে পড়াশোনা করব। বিখ্যাত ব্যক্তির বিখ্যাত গ্রন্থ, উক্তি, এগুলো নিয়ে পরীক্ষায় পড়াশোনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো নিয়ে পড়াশোনা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এই টপিকটা থেকে রেগুলার প্রশ্ন আসে এবং সামনেও পরীক্ষায় প্রশ্ন আসবে। এই হচ্ছে আমরা যদি দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিসটা। এবার আসেন ডি ইউনিট। আমাদের মানে বেশিরভাগ স্টুডেন্ট যারা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে, আমাদের একবারে সবার মূল টার্গেট থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, চট্টগ্রামের ডি ইউনিট। কারণ দেখেন ডি ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো আছে, আইন অনুষদ, জীববিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট, ভূগোল, পরিবেশ বিদ্যা ও মনোবিজ্ঞান বিভাগ, এই সবগুলো বিষয়। সামাজিক বিজ্ঞানে কি আছে? অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে আপনার মনোবিজ্ঞান, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে, সমাজ কল্যাণ, সমাজ বিজ্ঞান, সবগুলো সাবজেক্ট হচ্ছে ডি ইউনিটে। আইন অনুষদ, হ্যাঁ, আইন আছে কি ডি ইউনিটে। এজন্য সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয়, কে রাফসান মাজিদুল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। মুজাহিদ আল পারভেজ, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন মুজাহিদ? আচ্ছা, তাহলে দেখেন ডি ইউনিট সবার টার্গেট। আমরা যারা পরীক্ষা দিব সামনে, মানে আমরা যারা আপনাদের মধ্যে যারা কি করবেন, পরীক্ষা দিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনাদের টার্গেট হচ্ছে ডি ইউনিট। কারণ সবগুলো কাঙ্ক্ষিত সাবজেক্ট, সবগুলো ভালো সাবজেক্টকে আমরা বলে থাকি, কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো সবগুলো আছে কোথায়? এই সবগুলো আছে ডি ইউনিটে। এই জন্যে এদের প্রশ্নের প্যাটার্নটাও দেখেন একটু ভিন্ন টাইপের হয়। কি ধরনের দেখেন, বাংলাতে 30 নাম্বার থাকে, ইংরেজিতে 30 নাম্বার থাকে, মেন্টাল এবিলিটি বা অ্যানালাইটিক্যাল এবিলিটি যেটাকে আমরা বলি, কিছু অ্যানালাইটিক্যাল প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো পাবেন কোথায়? এই ক্লাসগুলো কোথায় পাবেন? আপনি একা একা পড়তে যাবেন, অনেক কিছুই ধরতে পারবেন না, বিশ্বাস করেন। অ্যানালাইটিক্যাল এবিলিটি গুলো যদি আপনি একা পড়তে যান, খুব কষ্ট হবে আপনার এগুলো বুঝতে বা এগুলো ধরতে। কিন্তু আমরা আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে এই অ্যানালাইটিক্যাল এবিলিটির উপর 4-5টা ক্লাস হবে। এই 4-5টা ক্লাসের পর আমার বিশ্বাস, এই যে 20 নাম্বার অ্যানালাইটিক্যাল এবিলিটি, 20 নাম্বার, এই 20-এর মধ্যে 20 টার্গেট অথবা 19 অথবা 20 আমরা পাবো ইনশাল্লাহ, যারা পরীক্ষা দিবেন। হ্যাঁ, যারা পরীক্ষা দিবেন তারা, হ্যাঁ, জীববিজ্ঞান অনুষদভুক্ত কিছু সাবজেক্ট আছে যেগুলো আর্টসের ছেলেরাও পরীক্ষা দিয়ে পায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে খেয়াল করেন, সেক্ষেত্রে আপনার কি হয়? এই যেমন দেখেন, আপনি যদি শুধু এই সামাজিক বিজ্ঞান অনুষদ বা আইন অনুষদ পরীক্ষা দেন, তাহলে মানসিক দক্ষতা বা মেন্টাল এবিলিটি এটা পরীক্ষা দিবেন, আর সাধারণ জ্ঞান পরীক্ষা দিবেন। যদি আপনি জীববিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোতে পড়াশোনা করতে চান, তাহলে এই গণিত নিয়ে পরীক্ষা দিতে হবে আপনাকে। বুঝতে পারছেন? বিলাল মাঝি, হ্যাঁ। তো এই অ্যানালাইটিক্যাল এবিলিটি 20 নাম্বার, আমাদের টার্গেট মিনিমাম 19 নাম্বার আমরা পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মিনিমাম 19 নাম্বার আমরা পাবো। 20-এ 20 আমাদের টার্গেট থাকবে। তাহলে 20-এ 20 টার্গেট নিয়ে আমরা যদি পড়াশোনা করি, বিশ্বাস করেন একা একা পড়তে গিয়ে আপনার কাছে মানে খুব আনইজি লাগবে, খুব কঠিন লাগবে বিষয়টা। আমাদের যে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ, আমরা ওই ক্লাসে এই বিষয়গুলো প্রত্যেকটা ধরাই দিব। প্রত্যেকটা মানে সব মিলিয়ে অ্যানালাইটিক্যাল এবিলিটির 5টা টপিক আছে। 5 দিনে 5টা টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দেখবেন এগুলো মানে 20-এ 20 পাবেন ইনশাল্লাহ। সাধারণ জ্ঞান, গণিত অথবা অর্থনীতি, এগুলো থেকে 20 নাম্বার থাকে। এগুলো হ্যাঁ, এগুলো নিয়ে আমরা ক্লাস হবে, এগুলো রেগুলার ইনশাল্লাহ। এবার আসেন, এখানে আরো একটা কঠিন বিষয় আছে, সেটা হচ্ছে কি দেখেন, আমরা দেখেছি কি বি ইউনিট যেটা আছে, বি ইউনিটে আমরা দেখেছি কি আপনার জিপিএ লাগে কত? জিপিএ লাগে 7.00 লাগে, তাই না? কিন্তু ডিতে দেখেন, যদি আপনি ডি এর সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চান, হ্যাঁ, অর্থাৎ সামাজিক জ্ঞান অনুষদ, আইন অনুষদের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনার জিপিএ লাগবে কত? 8 লাগবে। ন্যূনতম জিপিএ 3.5, আর দুইটা মিলে অবশ্যই কি লাগবে? 8 লাগবে। দুইটা মিলে অবশ্যই 8 পেতে হবে আপনাকে, তাহলে আপনি কেবল এটাতে পরীক্ষা দিতে পারবেন। এখানেও একই ঘটনা, সেকেন্ড টাইমার আপনারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, তাদের জন্য এখানে কি করা হচ্ছে? 5 নাম্বার আগে থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। তার মানে আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে কি করতে হবে?
আমরা ক্লাসের প্রথমে বলেছি প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ইংলিশ আপনারা কোথায় সমস্যাটা আইডেন্টিফাই করবেন, প্যাসেজ সলিউশন। যেমন আমি দেখেছি গত সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আছে প্যাসেজ সলিউশন, একটা প্যাসেজ দেওয়া ছিল। এই প্যাসেজটা অনেকে পড়াশোনা করে বুঝতে বুঝতে কি হয়ে গেছে, সময় চলে গেছে। হ্যাঁ, প্যাসেজ সলিউশনের একটা নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের স্যাররা বলবেন ইনশাল্লাহ কিভাবে প্যাসেজ সলিউশন করতে হয়, তাই না? আপনারা যদি প্যাসেজটা সম্পূর্ণটা পড়ে প্রশ্ন আনসার করতে চান, সময় মেনটেন করতে পারবেন না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আগে প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন আসে প্রশ্নগুলো পড়াশোনা করবেন, প্রশ্ন আপনার কাছ থেকে কি জানতে চাইছে সেগুলো পড়াশোনা করবেন। তাহলে প্যাসেজ পড়ার সময় সহজে উত্তরগুলো বের করতে পারবেন। যাক, এই বিষয় নিয়ে মানে ইংলিশ বাংলার এই প্যাসেজ নিয়ে আমাদের স্যাররা, সম্মানিত স্যাররা কথা বলেছেন। গত 2 দিন ক্লাস হয়েছে, আমাদের রাজু স্যার, আমাদের সাজ্জাদ স্যার এগুলো নিয়ে কথা বলেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো শেষ করবেন। আর এই যে 20 নাম্বার যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, আপনারা তো আগে থেকেই ক্লাস করবেন। যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবে এরা কি করে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ করে তারপর যদি সময় পায় তখন হচ্ছে কি তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইটিক্যাল এবিলিটি দেখে। তাহলে দেখেন, তারা যখন এগুলো পড়াশোনা শুরু করবে ততক্ষণে আপনারা সেকেন্ড টাইমে যারা আছেন, সেকেন্ড টাইম বেচে যারা আছে তারা কি করবেন, এই 20 আপনার প্রস্তুতি কাভার হয়ে যাবে, সাধারণ জ্ঞানের প্রস্তুতি কাভার হয়ে যাবে মোটামুটি ভালোভাবে। তো এই জন্যে খুব দ্রুত আমাদের এই যে সেকেন্ড টাইম যে কোর্সটা চালু হচ্ছে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে, দ্রুত ভর্তি হয়ে যান। আর খুব শীঘ্রই আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, আপনাদের শীট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন অ্যানালাইসিস দেখি কোত্থেকে প্রশ্ন আসে। ডি ইউনিটে কোত্থেকে প্রশ্ন আসে? হ্যাঁ, ভাষা আন্দোলন নিয়ে দেখেন, একই জিনিস, ভাষা আন্দোলন, সংবিধান, একই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, ব্রিটিশ শাসন আমল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, শব্দের পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ নিয়ে প্রশ্ন আসে। তারপরে আপনার বিখ্যাত গ্রন্থ লেখক, খেয়াল করে দেখেন কি অবস্থাটা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, গতবার আসছে একটা, কিন্তু এর আগের বার কয়টা আসছে? 6টা প্রশ্ন দিছে এই গ্রন্থ উক্তি, লেখক, গ্রন্থ উক্তি, এইটা থেকে। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই না, যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন অনেকেই ক্লাস দেখতেছেন এখানে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একই কাণ্ড ঘটায়। এই উক্তি গ্রন্থ থেকে প্রত্যেকবার 3টা-4টা করে প্রশ্ন আসতেছে। এবার সম্ভবত 3টা কি 4টা আসছে, এর আগের 5টা প্রশ্ন আসছে। আমাদের একটা শীট আছে এগুলো নিয়ে, সকল গ্রন্থ উক্তি এগুলোর নাম সব দেওয়া আছে। এই শীটটা ভালোভাবে পড়লে কমন পড়ে যায় এখান থেকে। হ্যাঁ, তো আমরা এই টপিক অ্যানালাইসিস গুলো কোত্থেকে প্রশ্ন আসে না আসে এই সবগুলো বিষয় আপনাদেরকে দিয়ে দিব। কাদেরকে দিয়ে দিব? যারা ক্লাস করতেছেন এবং যারা আমাদের সেকেন্ড টাইম বেঁচে ভর্তি হবেন, আপনাদের সবাইকে এই বিষয়গুলো দিয়ে দিব। আচ্ছা, দেখেন এই যে অর্থনীতির কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, এগুলো এখানে দেওয়া আছে। দেখেন এই যে মুদ্রার যোগান, কর, মুদ্রার যোগান, কর, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। চাহিদা বিধি, ইতিবাচক অর্থনীতি, নির্বাচন সমস্যা, প্রাথমিক অর্থনীতির ধারণা, সুযোগ ব্যয়, সামষ্টিক অর্থনীতি, এই বিষয়গুলো নিয়ে অর্থনীতির প্রশ্নগুলো হয়ে থাকে। জি, আমরা মানে যে অনলাইনে ক্লাসগুলো হয়ে থাকে সেকেন্ড টাইম বেচের, এখন জানি না ঢাকার বাইরের শাখাগুলোতে, আপনার ঢাকার শাখাগুলোতেও মানে সেকেন্ড টাইমের অফলাইন চালু আছে। আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। এই দেখেন বিখ্যাত উক্তি, একটু আগে বলেছিলাম, এই উক্তি নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এবার আসেন আমরা আরো কিছু বিষয় দেখি যেগুলো থেকে অর্থনীতি থেকে যে প্রশ্নগুলো আসে। এই টপিকগুলো দেখেন, এই যে অর্থনীতির এই টপিকগুলো, এগুলো অনেকেই হয়তো আর্টস মানে পরিণতির স্টুডেন্ট ছিলেন ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পরিণতির স্টুডেন্ট ছিলেন। তো আমরা এই অর্থনীতির বিষয়গুলো আপনাকে সহজে বুঝতে পারেন, এই জন্য অর্থনীতি নিয়েও বেশ কয়েকটা ক্লাস হবে। হ্যাঁ, অর্থনীতির ক্লাসগুলো ভালোভাবে পড়াশোনা করবেন, আশা করি আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। রিমি, আপনি জিজ্ঞেস করছেন সেকেন্ড টাইম বেস কবে থেকে শুরু হবে? এই যে এখন এই যে পরামর্শমূলক ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো শেষ হলে আমাদের চূড়ান্ত ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যান। আপনাদের ভর্তি সম্ভবত একটা অফার চলতেছে, এই অফারের সময়টা শেষ হইলে আমরা খুব দ্রুত এটা শুরু করে দিব। আপনাদের শীট আপডেট করার কাজ চলতেছে এখন। হ্যাঁ, আপনাদের যে শীটগুলো দেওয়া হবে ইংলিশ, বাংলা, জিকে, আইসিটি, এই শীটগুলো আপডেট করার কাজ চলতেছে, প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই এগুলো আমাদের হাতে হাতে চলে আসবে, তখনই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দ্রুত ভর্তি হয়ে যাবেন। এবার আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন যদি আমরা দেখি, খেয়াল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকে কি? টার্গেট থাকে হচ্ছে এই যে
সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, আমাদের সবার টার্গেট থাকে এটা, তাই না? যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় সবার টার্গেট থাকে হচ্ছে এই অনুষদটা, বি ইউনিট, যে আপনার সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ। হ্যাঁ, তো এখানে দেখেন বলা হচ্ছে যে ন্যূনতম জিপিএ লাগবে কত? 3.5। তবে আইন বিভাগের জন্য মোট জিপিএ কত লাগবে? 8 থাকতে হবে। প্রশ্নের প্যাটার্ন যদি আপনি দেখেন, খেয়াল করেন, বাংলা ইংলিশ 20-20, সাধারণ গণিত, এই যে একটা বিষয়, আমরা অনেকেই ক্লাস 9-10 পর্যন্ত ম্যাথ করে আসছি, গণিত করে আসছি, এরপরে আর গণিতের সাথে দেখা নাই। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত থেকে প্রশ্ন আসে। তাহলে এই গণিত শিখবেন কিভাবে? এখন কি সম্ভব এই 9-10 সব গণিত শেষ করা, বা ক্লাস 8-9-10 গণিতগুলো সবগুলো শেষ করা সম্ভব? সবগুলো পড়াশোনা করে শেষ করা সম্ভব? খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে এই গণিতের উপর বেশ কয়েকটা ক্লাস থাকবে। হ্যাঁ, গণিত নিয়ে বেশ কয়েকটা ক্লাস থাকবে। কি ধরনের প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন, প্রত্যেকটা নিয়মগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঐকিক নিয়মের অঙ্কগুলো, হ্যাঁ, তারপরে মুনাফা লভ্যাংশ এই অঙ্কগুলো, সুদ কষার অঙ্কগুলো, তারপরে টাইম ডিস্টেন্স, হ্যাঁ, টাইম ডিস্টেন্সের যে অঙ্কগুলো, এগুলো এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আলাদা টেনশন করার দরকার নাই। ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর যে অভিজ্ঞ শিক্ষকরা আছেন তারা এই ম্যাথের উপর ক্লাসগুলো নিয়ে দিবেন। সাধারণ জ্ঞানে 15 নাম্বার, আর মেন্টাল এবিলিটি এগুলোতে থাকে কত নাম্বার? 5 নাম্বার। খুব সহজ প্রশ্ন আছে মেন্টাল এবিলিটিটা। আর গণিতটা হচ্ছে, গণিতের ভীতিটা অনেকের মধ্যে থাকে, এই গণিত কিভাবে শেষ করবেন, কিভাবে আয়ত্তে আনবেন। তো আপনারা ভর্তি হয়ে যান খুব দ্রুত। আমরা দ্রুত ক্লাস শুরু করতে পারলে কি হবে, খুব দ্রুত এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবো এবং রিভাইজ দিতে পারবো বারবার। হ্যাঁ, এখানেও দেখেন বলা হচ্ছে কি যে 80 নম্বরের পরীক্ষা কত নাম্বারের? 80 নাম্বারের। আর দেখেন 1 ঘন্টার সময় 80 নম্বরের পরীক্ষা। বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, 4টা-5টা শিফটে পরীক্ষা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের একটা পরামর্শ দিই, শুনেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই সহজ, বিশ্বাস করেন, খুবই সহজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। হ্যাঁ, রিন্দো, হ্যাঁ, আপনি খুবই ভালো, আপনি অনেকক্ষণ যাবত মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। তো আমাদের যখন মানে আমাদের আপনাদের জন্য তো আমাদের কোচিং শুরু হচ্ছে সামনে, যখন ক্লাস শুরু হবে আপনি রেগুলার ক্লাস করবেন, আমার বিশ্বাস আপনি একটা ভালো রেজাল্ট করবেন। এবং একদিন এই আমাদের স্টুডিওতে আইসা আপনার জুনিয়রদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে নেগেটিভ মার্কিং আছে, চান্স পাওয়া সহজ বলতেছিলাম। এখানে আপনি দেখেন গত বছর বা এর আগের বছর যদি দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টান্সে কততে জানেন? সর্বশেষ কততে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিকছে? 44-45। অর্থাৎ এই 80-র মধ্যে 43-44-45 যারা পাইছে তারাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। অনেকে চিন্তা করে কি যে যৌক্তিক বিশ্লেষণ অনেক কঠিন, সাধারণ জ্ঞান উল্টাপাল্টা প্রশ্ন আসে। আরে ভাই, উল্টাপাল্টা প্রশ্ন আসুক না, সমস্যা কি? আপনার তো 80-তে 80 পাওয়া লাগতেছে না, আপনি 50 পান, 55 পান, তাহলে তো আপনার চান্স হচ্ছে, তাই না? এত প্যারা নিয়েন না। কিভাবে পড়াশোনা করতে হবে, কোন বিষয়গুলো পড়াশোনা করতে হবে, আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদাভাবে ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের এই কোর্সে এগুলো আপনারা পাবেন। এরপরে খেয়াল করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাস্ট কিছু অ্যানালাইসিস দেখায় কোত্থেকে প্রশ্ন আসে এদের। সভ্যতা, প্রাচীন সভ্যতা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা সবাই জানি। সভ্যতা সংস্কৃতির পার্থক্য আমরা জানি। তারপরে এই সভ্যতায় কি ধরনের প্রশ্ন আসে এগুলো আমরা দেখব। প্রাচীন বাংলার ইতিহাস, ব্রিটিশ শাসন আমল, রেগুলার প্রশ্ন আসতেছে, সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতেছে এই বিষয়গুলো নিয়ে। তারপরে জাতীয় পতাকা নিয়ে আমরা বলেছিলাম কি ধরনের প্রশ্ন আসে। তারপরে দেখেন জাতিসংঘ ও এসডিজি খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ অর্থাৎ ইউএন, জাতিসংঘ, এবং আরেকটা হচ্ছে কি এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, 2030 সালের মধ্যে যেটা বাস্তবায়ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই এসডিজি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। আইসিটি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, খেয়াল করেন। আইসিটি নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, দেখেন কয়টা আসছে? একটা। এর আগে কয়টা আসছে? 5টা প্রশ্ন আসছে শুধু আইসিটি থেকে। হ্যাঁ, তারপর শব্দের অর্থ, বাংলা ইংরেজি শব্দের অর্থ, পারিভাষিক অর্থ যেগুলো, মানে অর্থাৎ আপনার কি এই পারিভাষিক শব্দ যেগুলো আছে এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, তো এগুলো আমরা একটা অ্যানালাইসিস এখানে দিয়েছি। উক্তি গ্রন্থ, ওই যে আমরা বলেছি, দেখেন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আপনার কি আসে, এই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে
আপনার কি আসতেছে, এই গ্রন্থ উক্তি নিয়ে পরীক্ষায় আসতেছে প্রশ্ন, তাই না? এই টপিকটা নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম, রাজশাহী, হ্যাঁ, জাহাঙ্গীরনগর, বিউপি, সব জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে এইগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, হ্যাঁ, কলা মানবিক যেটা আছে এখানেও দেখেন কি 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 ধরনের প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান, এটাতে মূলত ভয়টা বেশি থাকে আমাদের স্টুডেন্টদের। সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় 50 নাম্বার। এই 50 নাম্বার আকাশ মিলন, আপনি অনেক আশা নিয়ে সেকেন্ড টাইম ফোকাসে ভর্তি হয়েছেন। ইনশাল্লাহ আপনার আশা পূরণের জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে, প্রিয় আকাশ, আপনার প্রতি অনুরোধ থাকবে, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট দিবে সেদিন যাতে আপনাকে আমরা ফোকাসের স্টুডিওতে নিয়ে আসতে পারি, সেভাবে পড়াশোনা করবেন। আপনার যে কোনো পরামর্শ লাগে আমাদেরকে বলবেন, আমাদেরকে জানাবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, হ্যাঁ, বা আমি এই জিনিসটা বুঝতেছি না, এই জিনিসটা যদি আমাকে একটু বুঝাই দিতেন, বা আমি জিনিসটা একটু কঠিন লাগতেছে, আমাকে কিভাবে পড়লে ভালো হয়, বা আমার হতাশ লাগতেছে পড়াশোনা নিয়ে, আমি কি করব বুঝতেছি না, কোনো গাইডলাইন পাচ্ছি না, আমাদের সাথে শেয়ার করবেন। আপনার স্বপ্ন পূরণে আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে মিলন? আচ্ছা, এবার আসেন যে সাজেশন এখানে দেওয়া আছে। তো আপনারা প্রায় 45 মিনিট যাবত ক্লাস করতেছেন, আর কতক্ষণ ক্লাস করবেন, যারা আছেন কতক্ষণ ক্লাস করবেন একটু জানায়েন, সেই অনুযায়ী আমি একটু দ্রুত করা বা একটু তাড়াতাড়ি মানে দীর্ঘায়িত করার একটু চিন্তা ভাবনা করবো আর কি। তো এখানেও দেখেন একটা অ্যানালাইসিস দেওয়া আছে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। তো প্রিয় আকাশ, আরো যারা ভর্তি হয়েছেন আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে অ্যানালাইসিসটা দেওয়া আছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে না আসে। তো এখন আপনি যদি এই মুহূর্তে এগুলো পেয়ে যান, পরীক্ষার আরো বাকি কতদিন, প্রায় 1 বছর বাকি আছে, ধরুন পরীক্ষার 1 বছর না হোক, মানে 8 মাস 9 মাস বাকি আছে। তো 8 মাস 9 মাস আগে যেহেতু আপনি পেয়ে যাচ্ছেন যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেছে রেগুলার, তাহলে এখন থেকে প্রত্যেক দিন এরকম গুরুত্ব দিয়ে প্রত্যেকদিন একটা করে বা 2টা করে টপিক শেষ করেন। প্রত্যেকদিন একটা করে টপিক শেষ করেন, আগামী 1 মাস 2 মাসের মধ্যে দেখবেন যে আপনার সব বিষয় কভার হয়ে যাচ্ছে। বারবার রিভাইজ দিবেন, যত বেশি পড়াশোনা করুন তত বেশি মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন যে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যে ছোটবেলায় আপনাদের একটু ভাবেন, একটু নিজেকে ছোটবেলায় নিয়ে যান। ছোটবেলায় যখন কোনো কবিতা পড়তেন, কোনো কবিতা ছড়া মুখস্থ করতেন, তখন কি করতেন? যাকে সামনে পাইতেন তাকেই শুনাইতেন। হ্যাঁ, যাকেই সামনে পাইতেন তাকেই শুনাইতেন। কেন শুনাইতেন? কারণ আপনি যখন কবিতা শোনাইতেন খুশি হয়ে উনি আপনাকে 10 টাকা 20 টাকা বোনাস দিত। হ্যাঁ, অনেক ভালো লাগতো তখন, তাই না? যত বেশি শোনাইতেন, এই যে ছোটবেলায় যে এরকম চিল্লায় চিল্লায় পড়ছেন, এই যে শোনায় মানুষকে শোনাইছেন, বারবার রিভাইজ দিয়েছেন, বারবার পড়ছেন, এই যে ছোটবেলায় যে কবিতা পড়ে আসছেন এখনো মনে আছে না? এখনো কিন্তু সেই কবিতাগুলো মনে আছে। কেন মনে আছে? কারণ তখন একটা টার্গেট ছিল যে যদি আমি কবিতাটা মুখস্থ করতে পারি, আমার বড় ভাই, আমার আপু, আমার বাবা আমাকে কিছু টাকা পয়সা দিবে। এখন আপনি টার্গেট নেন যে যদি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যদি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা পজিশনে আসতে পারেন, তাহলে আপনার জীবনের অনেকগুলো স্বপ্ন আপনি সহজে পূরণ করতে পারবেন। সেই টার্গেটটাকে সামনে রেখে পড়াশোনা করেন, বারবার রিভাইজ দেন। যত বেশি রিভাইজ দিবেন তত বেশি আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এই টপিকগুলো আমরা এখানে দেখাচ্ছি, দেখেন কোথায় কিভাবে প্রশ্ন আসতেছে। তো প্রত্যেকটা দেওয়া আছে। দেখেন এখানে আইকিউ খুব গুরুত্বপূর্ণ, জাহাঙ্গীরনগরের সি ইউনিট আইকিউটা, এই আইকিউ থেকে 10টা 11টা করে প্রশ্ন আসতেছে। আইকিউর ক্লাস হবে, আইকিউ থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আকাশ মিলন, আল্লাহ তাআলা আপনার সেই স্বপ্নটাকে পূরণ করুক, আমিন। তো এই আইকিউ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেছে, তাহলে আমরা এই আইকিউ এর যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো একটু ভালো করে পড়াশোনা করবেন। জাতিসংঘ, এই যে বলতেছিলাম, জাতিসংঘ, এসডিজি, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, পরীক্ষায় এগুলো ভালো করে পড়াশোনা করবেন। দিবস, এই দিবস মনে রাখা অনেক কঠিন, দিবস মনে রাখা অনেক কঠিন, কিন্তু আমরা এগুলো সহজে মনে রাখার ব্যবস্থা করে দিই। হ্যাঁ, খুব সহজে মনে রাখা যায়। হ্যাঁ, যেমন আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি। ধরেন এই যে ডিসেম্বর মাসে কি কি আন্তর্জাতিক দিবস আছে দেখেন, আমি একটু জাস্ট একটু লিখি। ডিসেম্বর মাসে একজন কি এইডস রোগী, তাই না? একজন এইডস রোগী
3 জন প্রতিবন্ধী, 9 জন দুর্নীতিবাজ ও 10 জন মানবাধিকার কর্মী মিলে জন অভিবাসীকে সাহায্য করলো। দেখেন এক লাইন মনে রাখবেন, একজন এইডস রোগী, 1 তারিখ এইডস দিবস, 3 তারিখ প্রতিবন্ধী দিবস, 9 জন দুর্নীতিবাজ, 9 তারিখ 9 ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস, 10 জন মানবাধিকার কর্মী, মানে 10 তারিখ হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, 18 জন অভিবাসীকে সাহায্য করলো, 18 তারিখ হচ্ছে বিশ্ব অভিবাসী দিবস, তাই না? এরকম 12 মাসে এরকম 12টা লাইন লিখে দিব, এগুলো পড়বেন, আশা করি 1 নাম্বার কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখান থেকে। হ্যাঁ, সরকার প্রধান রাষ্ট্রপ্রধান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আইসিটি থেকে প্রত্যেকবার 2টা করে প্রশ্ন আসে, দেখেন দুইটা করে পরীক্ষায় প্রশ্ন আসতেছে, তাই না? তো এই অ্যানালাইসিস গুলো একটু মাথায় রাখবেন, এগুলো ধরে ধরে একটু পড়াশোনা করবেন। সেকেন্ড টাইম রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু তাকায় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন, কোন অনুষদে আসন আছে কতটা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন এ ইউনিট হচ্ছে কি কলা অনুষদ, আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, হ্যাঁ, এই সবগুলো অনুষদ আছে কোথায়? এ ইউনিটে। তো আপনি এ ইউনিটে যদি পরীক্ষা দেন তাহলে আপনাকে পরীক্ষা দিতে কি কি দেখেন, বাংলায় 35, ইংরেজিতে 35, সাধারণ জ্ঞানে 30 নাম্বার, তো খেয়াল করেন সিট, কোন অনুষদে কতটা সিট আছে? কলা অনুষদে আসন আছে কতটা? 886টা। আপনি যদি আইন নিয়ে পড়াশোনা করতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে আপনার পজিশন কেমন থাকতে হবে? দেখেন আইন অনুষদে সিট আছে করে 160টা। সামাজিক বিজ্ঞান অনুষদ যেগুলো আছে বা সমাজবিজ্ঞান অনুষদের যে সিট আছে কতটা? 556টা সিট আছে। এগুলো পাইতে হলে আপনাকে পজিশনে কেমন থাকতে হবে? এগুলো এখন থেকে টার্গেট ফিক্সড করবেন। আচ্ছা, এস এম লিওন, আল্লাহ তাআলা আপনার সে আশা পূরণ করুক, আর আপনার আশা পূরণে যাতে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, এবার খেয়াল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আপনি বি ইউনিটে পরীক্ষা দেন, হ্যাঁ, বি ইউনিটে যদি মানবিক থেকে পরীক্ষা দেন আপনি, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে কোন বিষয় দেখেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইসিটি। আবার খেয়াল করে দেখেন, খুব ইন্টারেস্টিং এটা, এই আপনি যদি বি ইউনিটে মানবিক থেকে পরীক্ষা দেন, হ্যাঁ, বা বিজ্ঞান থেকে পরীক্ষা দেন, তাহলে সাধারণ জ্ঞানে কত নাম্বার থাকতেছে? 45 নাম্বার সাধারণ জ্ঞানে, আর আইসিটিতে কত নাম্বার? 60 নাম্বার। অর্থাৎ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমাদের যে সাধারণ জ্ঞানের ক্লাসগুলো হবে, অর্থাৎ আমরা যে সাধারণ জ্ঞানের ক্লাসগুলো পরিচালনা করব, এই সাধারণ জ্ঞান এবং আইসিটি যে ক্লাসগুলো হবে, এখান থেকে আপনি এই 60 নাম্বারের প্রস্তুতি পাবেন। কত নাম্বারের কভারেজ পাবেন? এখান থেকে আপনি পাবেন 60 নাম্বার। এই যে দেখেন, সাধারণ জ্ঞানে হচ্ছে 45 আর আইসিটিতে আছে কত? 15। তাহলে টোটাল হয় কত? এই 60 নাম্বার। এই 60 নাম্বারের প্রস্তুতি আমরা এমন ভাবে নিব, ইনশাল্লাহ এই 60-এর মধ্যে যাতে মিনিমাম আমাদের কত থাকে? মিনিমাম আমাদের 50 নাম্বার থাকে, মিনিমাম 50 আমাদের টার্গেট, মিনিমাম 50। এর বেশি পাইলে তো আমাদের আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ, এর বেশি পাইলে আলহামদুলিল্লাহ ভালো, মিনিমাম 50 নাম্বার যাতে আমাদের এখানে থাকে, এই টার্গেটটা আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এখানে সাধারণ জ্ঞানে অনেক বড় একটা নাম্বার, 45 নাম্বার সাধারণ জ্ঞানে, আর আইসিটিতে কত? 15 নাম্বার। আর এই সবগুলো বিষয় আমাদের সাধারণ জ্ঞান কোর্স, সাধারণ জ্ঞানের ক্লাসগুলোতে আপনি কভারেজ পাবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন সি ইউনিট যদি আপনি পরীক্ষা দেন মানবিক থেকে, তাহলে এখানে নাম্বার কত? বাংলায় 31.25, ইংরেজিতে 31.25, সাধারণ জ্ঞান, ভূগোল ও মনোবিজ্ঞান এখান থেকে থাকতেছে 37.5। বিশাল একটা নাম্বার সাধারণ জ্ঞান অংশ, তাই না? সাধারণ জ্ঞান, ভূগোল, এই ভূগোলটা আমরা কভার করে দেব ইনশাল্লাহ। হ্যাঁ,
ভূগোলটা আমরা কভার করে দেবো ইনশাল্লাহ। মনোবিজ্ঞানের ক্লাস আমাদের খুব ভালো ক্লাস নেয় আমাদের মুবিন মজুমদার স্যার, ওনার ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন, খুব চমৎকার ক্লাস নেয় মনোবিজ্ঞানের। তো এগুলো আমরা কভার করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট যেটা আছে, আমাদের মূল টার্গেট এ ইউনিট। কোত্থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে? খেলাধুলা, প্রত্যেকবার 2টা করে প্রশ্ন আসে খেলাধুলা থেকেই। হ্যাঁ, খেলাধুলা থেকে প্রশ্ন আসছে কয়টা? 2টা প্রশ্ন আসছে খেলাধুলা থেকেই। খেলাধুলা থেকে আসছে 2টা প্রশ্ন আসতেছে। তারপর বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেছে। তারপর বিখ্যাত উক্তি, এই যে দেখেন ঘুরে ফিরে এই উক্তি থেকে প্রশ্ন আসে। আইসিটি 2টা করে প্রশ্ন আসতেছে আইসিটি থেকে, একেবারে সহজ সহজ প্রশ্ন আসে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি, আপনারা খেয়াল করে দেখছেন এই পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলো বলেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এসডিজি নিয়ে প্রশ্ন আসতেছে, তাই না? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এসডিজি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতেছে, তাই না? এ বিলাল বিলাল মাঝি, আপনার তো ভালো রেজাল্ট, তো ভালো আছে। হ্যাঁ, শুধুমাত্র আপনি কোথায় পরীক্ষা দিতে পারবেন যেখানে 8 লাগে, আইনের জন্য 8 লাগে কোনো কোনো জায়গায়, এগুলো হয়তো ঝামেলা হবে, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে আপনি পাবেন। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টগুলোতে আপনি পাবেন, একটাতে 3.94 আর একটাতে আছে 4 আপনার, তাই তো? তো আপনি হয়তো যে যেখানে 8 লাগে আইনের জন্য, সেই 8 আইন হয়তো পাবেন না, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনি পাবেন। হ্যাঁ, দেখেন খেয়াল করে দেখেন, যেটা বলতেছিলাম, এই আইসিটি, বিখ্যাত উক্তি, টেকসই উন্নয়ন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আসছে এই টপিকগুলো নিয়ে, তাই না? সাম্প্রতিক, এই সাম্প্রতিকের ব্যাপারে তো বললাম, আমরা শীট দিব আপনাদেরকে, এই শীটটা একটু ভালো করে পড়াশোনা করবেন, তাহলে হয়ে যাবে এই বিষয়গুলো। আচ্ছা, এরপরে আসেন আমরা আরেকটু সামনের দিকে আগাই। আমরা আজকে 2টা টপিক পড়াশোনা করব। আজকে আমরা 2টা টপিক পড়াশোনা করবো, একটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ, আর আরেকটা হচ্ছে বিখ্যাত গ্রন্থ উক্তি। এই 2টা টপিক পড়াশোনা করবো ইনশাল্লাহ। এখানে টপিকগুলো দেওয়া আছে, আমরা এগুলো আমরা দেখে নিব। এরপরে আসেন বিইউপি তে যারা পরীক্ষা দিবেন, বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিইউপি। বিইউপি তে যে ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স, FASS যেটা আছে, এখানে যদি আপনি মানবিক থেকে পরীক্ষা দেন তাহলে আপনার ন্যূনতম জিপিএ 4 এবং টোটাল থাকতে হবে কত? 8 থাকতে হবে। ন্যূনতম 4, টোটাল থাকতে হবে কত? 8 থাকতে হবে। সেখানে প্রশ্ন খেয়াল করেন, দেখেন ইংরেজিতে 40, বাংলায় 20 আর জিকেতে থাকে 40। এই 40 নাম্বারের জিকে সম্পূর্ণটাই হবে কিসে? ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সনে হবে। হ্যাঁ, ইংলিশ ভার্সন, সবগুলো প্রশ্ন হবে ইংরেজিতে, সবগুলো প্রশ্ন হবে কিসে? ইংরেজিতে। তাহলে ইংলিশে প্রস্তুতির জন্য আপনি কি করবেন, কোথায় যাবেন? আমাদের একটা পিডিএফ কপি আছে এই বিইউপির জন্য তৈরি করা, যে জিকে, ইংলিশ জিকে বিইউপির জন্য তৈরি করা, ওই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। অথবা কর্তৃপক্ষ চাইলে আপনাকে কি করতে পারে, মানে শীটের আকারে দিয়ে দিতে পারে, সেটা একটু ভালোভাবে পড়াশোনা করবেন। হ্যাঁ, জিকে এই 40 নাম্বারের ইংলিশ ভার্সন যে জিকে, এই জিকের জন্য সেই বিষয়গুলো পড়াশোনা করবেন। হৃদয় খান, ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন। তো তো এখানেও দেখেন কি বলা হচ্ছে, এই যেখানে লেখাই আছে জিকে প্রশ্ন কিসে হবে? জিকে প্রশ্ন ইংরেজিতে হবে। খুব সহজ প্রশ্ন হবে, একেবারে সহজ সহজ প্রশ্ন হয়, কিন্তু ইংরেজি শুনলে অনেকে ভয় পেয়ে যায়। ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ আপনাদের সেভাবে প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, ইংলিশ জিকে সেভাবে প্র্যাকটিস করানো হবে ইনশাল্লাহ। তো এরপরে FSSS যেটা আছে, সেখানেও দেখেন ইংলিশ জিকে, ইংলিশ জিকে হচ্ছে কত নাম্বার? আপনার 40 নাম্বারের প্রশ্ন হবে ইংলিশ জিকে থেকে, সবটা ইংলিশে হবে। এরপরে দেখেন ন্যূনতম জিপিএ লাগবে কত? 8.25 লাগবে বিইউপিতে পরীক্ষা দিতে গেলে। এগুলো একটু খেয়াল করে একটু পড়াশোনা করবেন টার্গেট নিয়ে। গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয় যেটা আছে, গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে 19টা, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি দেখেন বি ইউনিট মানবিক যেটা আছে, বি ইউনিট মানবিকের জন্য বি ইউনিট আছে, এখানে লাগবে কত? জিপিএ 6 লাগবে, 336 লাগবে। আর সাধারণ জ্ঞানে থাকে কত আপনার? এই 30 নাম্বার, 30 নাম্বার থাকে সাধারণ জ্ঞানে। এটার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। ওয়ালাইকুম আসসালাম এসকে সানজিদা, আশা করি আপনি ভালো আছেন। তো সাধারণ জ্ঞানে 30 নাম্বার, সাধারণ জ্ঞান একবার মৌলিক বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থনীতি, পৌরনীতি, আইসিটি, তারপরে মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এগুলো শিখবেন কোত্থেকে? এগুলোর উপর আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। অর্থনীতি নিয়ে ক্লাস হবে,
যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান নিয়ে ক্লাস হবে, আইকিউ নিয়ে ক্লাস হবে, সেই ক্লাসগুলো আপনাকে এগুলো পার করাই দিবে ইনশাল্লাহ। এখানে বলা হচ্ছে কি দেখেন 100 নম্বরের এমসিকিউ, আগে একটা সময় রিটেন হইতো, এখন শুধু এমসিকিউ হবে। তো এমসিকিউ আর 5 নাম্বার কত 30% নাম্বার পাইলে আপনি পাস। হ্যাঁ, অনেক সিট আছে তাই না? 19টা বিশ্ববিদ্যালয় মিলে কত হাজার সিট আছে বলেন তো? 19টা বিশ্ববিদ্যালয় মিলে কত হাজার হবে সিট আছে বলেন তো? তো এতগুলো সিট থাকার পর আপনি কেন চান্স পাবেন না বলেন? কোথাও না কোথাও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোথাও না কোথাও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স হবে। আচ্ছা, এখানে একটা ভিডিও ছিল, ভিডিওটা এখানে চলতেছে না, আমি বলে ফেলছি ভিডিওটার কাহিনীটা, তাই না? বাঘ, চিতাবাঘ বলেন, বাঘ বলেন, এগুলো কি করে যখন টার্গেট ফিক্স করে যে সে ওই হরিণটাকে শিকার করবে, তখন আশেপাশে যত হরিণই থাকুক, যত যাই থাকুক, কাউকে সে তোয়াক্কা করে না, কাউকে সে তাকায়ও না, কারো দিকে তাকায়ও না। সে না থাকে কি করে, তার টার্গেট যে হরিণটা আছে, টার্গেট যে শিকারটা আছে, সেই শিকারটার উপর ঝাঁপিয়ে পড়ে। তাহলে আপনাদেরকে বলবো টার্গেট ফিক্সড করেন, একটা টার্গেট ফিক্সড করেন যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, এটা টার্গেট ফিক্সড করেন। দেখেন ভিডিওটা দেখেন একটু সবাই। কি শিখলেন এই ভিডিওটা থেকে, কি বুঝলেন এই ভিডিও থেকে? দেখেন তো, এই যে বাঘ, এই যে চিতাবাঘটা আছে বা বাঘটা আছে, তার আশেপাশে আরো অনেকগুলো হরিণ ছিল না? কোন হরিণের দিকে কিছু টার্গেট করছে করেন, মানে কোন হরিণের দিকে সে কি তার টার্গেট থেকে সরে গেছে? কোনোভাবে সরে যায় নাই। সে যে হরিণটাকে ধরবে টার্গেট করতে, সেটার দিকে সে দৌড়াইছে। আশেপাশে আপনারা দেখেছেন যে অনেকগুলো হরিণ ছিল। আপনি দেখেন, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা, আপনি দেখেন যে আপনার কি হয়েছে, এই মানে তার সামনে আরো আশেপাশে অনেকগুলো হরিণ ছিল। এই হরিণগুলোর দিকে না তাকে সে কি করলো, তার যে টার্গেট করা শিকার, টার্গেট করা হরিণ, সেটার দিকে তাকে এসে দৌড়াইলো। এই জন্য আপনাদেরকে বলবো যে প্রিয় শিক্ষার্থীরা যারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছেন, টার্গেট ফিক্সড করেন যে আগামী 1 বছর পর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করবেন, আগামী 1 বছর পর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, আগামী 1 বছর পর আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন। টার্গেট ফিক্সড করেন, টার্গেট থেকে সরে যায়েন না। যে রাজশাহীতে পড়বেন মানে রাজশাহীতে পড়বেন, এরপর যদি আপনি অন্য কোথাও চান্স পান, সেটা আপনার বোনাস, সারা জীবন বলতে পারবেন আপনি যে এই জায়গায় চান্স পেয়েছিলাম। টার্গেট একটাই রাখেন, এরকম টার্গেট রাখেন না যে এক জায়গায় পাইলেই হইলো, যে কোনো এক জায়গায় পাইলেই হইলো, হইলো না হইলে নাই, এই টাইপের কোনো টার্গেট রেখে পড়াশোনা করেন না। এই যে বাঘের একটা ভিডিও দেখাইলাম এখন, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? ইনশাল্লাহ হবে, হ্যাঁ বিল্লাল মাঝি, ইনশাল্লাহ হবে। এই যে একটা ভিডিও দেখাইলাম, এই টার্গেটটা ফিক্সড করেন, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, 1 বছর পর আপনি কোথায় দেখতে চান। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখেন। আমাদের যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, অনেক বেশি খারাপ লাগে কখন জানেন, যখন দেখেন যে আপনার বন্ধু বান্ধব, আপনার কাছের যে বন্ধু বান্ধব গুলো আছে, প্রিয় মানুষগুলো আছে, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, কিন্তু আপনার চান্স হয় নাই। চান্স পাইছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সেই বন্ধু বান্ধব গুলো এখন আপনার সাথে ঠিক মতো কথা বলতে চায় না, ঠিক মতো পাত্তা দিতে চায় না, খুব ভাব নিয়ে চলাফেরা করে, তখন আরো বেশি খারাপ লাগে, কি করলাম জীবনে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে যেটা বলবো যে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা ক্লাস করতেছেন, একটা টার্গেট ফিক্স করেন যে আমি এমন কিছু করবো ইনশাল্লাহ ভবিষ্যতে, যে আমার বন্ধুরা পরবর্তীতে আমাকে নিয়ে কি করবে, মানে মানে গর্ব করতে পারে যে না, আমার বন্ধু ছিল, সে এরকম এরকম ভালো কিছু করছে। একটা টার্গেট ফিক্সড করেন। আচ্ছা, এরপরে আসেন আমরা গুরুত্বপূর্ণ টপিক দেখি। হ্যাঁ, 1-2টা টপিক দেখে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর 20 মিনিট ক্লাস হবে ইনশাল্লাহ। এই 20 মিনিটের মধ্যে যতটুকু পড়াশোনা করতে পারি করব ইনশাল্লাহ, এরপর আমরা ক্লাসটা শেষ করে দিব। দেখেন, এখানে প্রথমে দেওয়া আছে কি, প্রাচীন বাংলার জনপদ নিয়ে বলা আছে। প্রাচীন বাংলার জনপদ, প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করতে গেলে আমরা প্রথমে পড়বো কি নিয়ে,
জনপদ নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম যে প্রাচীন বাংলার জনপদ, এখানে হয়তো পুরোপুরি ক্লিয়ার আসতেছে না, আমরা একটা ক্লিয়ার মানচিত্র আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লিয়ার একটা মানচিত্র আপনাদেরকে দিয়ে দিব। তো প্রাচীন বাংলায় আমাদের এই বাংলায় আমাদের যে বর্তমান বাংলা আছে, একসময় এটার নাম কি ছিল? গঙ্গারিদ্ধি। এই গঙ্গারিদ্ধি থেকে পরবর্তীতে নাম পরিবর্তিত হইতে হইতে এই বাংলা বা বাংলাদেশের উৎপত্তি হয়েছে। আমরা এগুলো সবাই কম বেশি জানি। এই বাংলা বা বঙ্গ, এই বঙ্গ নামের উৎপত্তি প্রথম কোথায় পাওয়া যায়? বঙ্গ নামটা প্রথম কোথায় পাওয়া যায়? ঐতরে আরণ্যক নামক, ঋগ্বেদের লেখা ঐতরে আরণ্যক নামক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামটা পাওয়া যায়। এই বঙ্গকে পরবর্তীতে বাংলা নামে নামকরণ করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাই না? এটা পরীক্ষায় বেশ মানে অনেকগুলো পরীক্ষায় প্রশ্নটা এসেছে। বঙ্গকে বাংলা নামে নামকরণ করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর এই বঙ্গকে বাংলা নামে নামকরণ করার কারণে তাকে বলা হয় কি? শাহ-ই বাঙ্গালা বলা হয়। এই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। আর বাংলা শব্দটা প্রথম দেখেন, খেয়াল করেন, বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতরেয়, সরি আমি বানানটা ভুল হয়েছে এখানে, ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়, তাই না? অন্যদিকে বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? আবুল ফজলের লেখা আপনার আইনে আকবরী, তাই না? আইনে আকবরী বা আকবরনামা গ্রন্থে সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় এই বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায়। এই বঙ্গকে খেয়াল করেন, বঙ্গকে বাংলা নামে নামকরণ করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটা অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। এটা শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম কি করেন? বঙ্গকে বাংলা নামে নামকরণ করেন। আর এই কারণেই শামসুদ্দিন ইলিয়াসকে বলা হয় কি? শাহ-ই বাঙ্গালা। শাহ-ই বাঙ্গালা বলা হয়ে থাকে। শাহ-ই বাঙ্গালা বলা হয় কাকে? শামসুদ্দিন ইলিয়াস। সবাই একটু রেসপন্স করেন, হ্যাঁ, যারা ক্লাসে আছেন, যে কয়জনই আছেন একটু ক্লাসে রেসপন্স করেন। তারপর কি হলো? বিভিন্ন সময় বিভিন্ন যুগে আমাদের এই বাংলায় মোট 16টা জনপদ গড়ে উঠেছিল। কতটি জনপদ গড়ে উঠেছিল? 16টি জনপদ গড়ে উঠেছিল আমাদের এই বাংলায়। সেই জনপদগুলোর মধ্যে আমরা কিছু জনপদ নিয়ে এখন একটু পড়াশোনা করব। দেখেন যে সবচেয়ে পুরাতন জনপদ নাম হচ্ছে কি? পুন্ড্র। প্রাচীনতম জনপদের নাম কি? পুন্ড্র জনপদ। এই পুন্ড্র জনপদ যেটা আছে, এই পুন্ড্র জনপদের রাজধানী ছিল কোথায়? পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, যার বর্তমান নাম হচ্ছে কি? মহাস্থানগড়। কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। কোথায় অবস্থিত? বগুড়া জেলায় অবস্থিত এই পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড় ছিল কি? পুন্ড্রনগরীর রাজধানী। পরীক্ষায় প্রশ্ন আসে কি? পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? সবাই একটু উত্তর দেন তো। বাংলার প্রাচীনতম জনপদ এর নাম কি? বা বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? সবাই একটু কমেন্টসে উত্তর দিন, হ্যাঁ, সবাই একটু কমেন্টসে একটু অ্যান্সার করেন। প্রাচীনতম জনপদ, বাংলার প্রাচীনতম জনপদ এর নাম কি? পুন্ড্র, তাই না? পুন্ড্র জনপদ, বাংলার প্রাচীনতম জনপদের নাম হচ্ছে কি? পুন্ড্র। তো পুন্ড্রের রাজধানী ছিল কোথায়? পুন্ড্রের রাজধানী ছিল হচ্ছে পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধন এটার রাজধানী। এই পুন্ড্রবর্ধনের বর্তমান অবস্থান কোথায়? বগুড়া জেলার মহাস্থানগড়, তাই না? মহাস্থানগড় কোথায় এটা? বগুড়া জেলার মহাস্থানগড়। এটা ছিল বাংলার প্রাচীনতম প্রাচীন নগরী, তাই না? বাংলার প্রাচীনতম জনপদের নাম ছিল এই পুন্ড্র। তারপর আসেন হরিকেল, চট্টগ্রাম। এই চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা জুড়ে ছিল কি জনপদ? হরিকেল জনপদ। হরিকেল জনপদ। এই হরিকেল জনপদের রাজধানী ছিল কোথায়? হরিকেল জনপদের রাজধানী ছিল আপনার শ্রীহট্ট। হরিকেল জনপদের রাজধানী ছিল কোথায়? শ্রীহট্ট। এটা কোথায় বলেন তো? শ্রীহট্ট কোথায়? শ্রীহট্ট হচ্ছে বর্তমান সিলেট, যেটাকে আমরা বলি। এই সিলেটের পূর্ব নাম একসময় ছিল কি? শ্রীহট্ট। হরিকেল জনপদ এর রাজধানীর নাম হচ্ছে কি? শ্রীহট্ট। তো এখানে হরিকেল জনপদের জেলা কোনগুলো? দেখেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সবগুলো জেলায় ছিল কি? আপনার
এই হরিকেল জনপদ, জনপদের নাম হচ্ছে হরিকেল, জনপদের নাম কি হরিকেল, আর রাজধানীর নাম হচ্ছে শ্রীহট্ট, রাজধানীর নাম শ্রীহট্ট। এরপর আছেন সমতট, সমতট আমাদের পরের এটা হচ্ছে কি সমতট জনপদ, কুমিল্লা নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী এই যে অঞ্চলটা আছে এটা ছিল কোন জনপদে, এটা ছিল সমতট জনপদ, সমতট জনপদ। বৃহত্তর কুমিল্লা নোয়াখালী অঞ্চলটা কোন জনপদে ছিল, সমতট জনপদে ছিল। এই বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী নাম হচ্ছে কি, আমি আবার লিখতেছি দেখেন, সমতট, সমতট, সমতট জনপদে ছিল এই কুমিল্লা এবং নোয়াখালী। বৃহত্তর নোয়াখালীতে কি আছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা আছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো ছিল কি আপনার এই সমতট জনপদে। আর এই সমতট জনপদের নাম ছিল কি বড়কামতা, তাই না, বড়কামতা। এটা কোথায়, এই বড়কামতা কোথায়, কুমিল্লায়, তাই না, কুমিল্লা জেলায় অবস্থিত বড়কামতা ছিল আপনার এই সমতট জনপদের রাজধানী। এরপরে আসেন বঙ্গ, এখানে বৃহত্তর ময়মনসিংহ, হ্যাঁ বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর ঢাকা, তারপর বৃহত্তর ফরিদপুর, হ্যাঁ বরিশাল, এই যে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, এই পুরো অঞ্চলটা ছিল একসময় বঙ্গ জনপদে, একসময় ছিল কি বঙ্গ জনপদে। একটা পর্যায়ে এই বঙ্গ জনপদ ভেঙে ভেঙে আর অনেকগুলো ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল, যার মধ্যে একটা হচ্ছে এই বরিশালকে কেন্দ্র করে গড়ে ওঠা আপনার চন্দ্রদ্বীপ, বরিশালকে কেন্দ্র করে গড়ে ওঠে কি চন্দ্রদ্বীপ, যার রাজধানী ছিল কোথায়, হ্যাঁ আপনার রাজধানী ছিল বাকলা, যেটাকে আমরা বলে থাকি বাকলা ছিল, এটা রাজধানী বরিশালে। যারা আমরা সবাই জানি যে বরিশালের পূর্ব নামও কি বাকলা। এরপর এই বঙ্গ ভাগ হয়ে আপনার এই যে পদ্মা নদী যেটা গিয়েছে, পদ্মা নদী, এই পদ্মা নদীর উত্তরে মুন্সিগঞ্জকে কেন্দ্র করে একটা জনপদ গড়ে উঠেছিল যার নাম ছিল বিক্রমপুর, আর দক্ষিণে গড়ে উঠেছিল কি নাব্য নামে একটা জনপদ গড়ে উঠেছিল, নাব্য, আর একটা ছিল কি বিক্রমপুর। তারপরে আসেন আমরা দেখবো কি যে গৌর জনপদ, বাংলাদেশের একমাত্র জেলা যেটা গৌর জনপদে ছিল, নাম হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ, তাই না, চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশের একমাত্র জেলা চাপাই নবাবগঞ্জ, যেটা গৌর জনপদে ছিল। আর এই গৌর জনপদ যেটা আছে, গৌর জনপদের রাজধানীর নাম হচ্ছে কি কর্ণ সুবর্ণ, রাজধানীর নাম কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ, যার বর্তমান অবস্থান কোথায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। রাঢ় জনপদ যেটাকে সূক্ষ্ম জনপদ বলা হয়ে থাকে, রাঢ় জনপদের আরেকটা নাম কি বলেন তো সবাই, রাঢ় জনপদের আরেকটা নাম কি বলেন, রাঢ় জনপদের আরেকটা নাম হচ্ছে কি সূক্ষ্ম, এই সূক্ষ্ম বলা হয়ে থাকে এটাকে সূক্ষ্ম জনপদ বা রাঢ় জনপদ। এই সূক্ষ্ম জনপদ বা রাঢ় জনপদ সেখানে বাংলাদেশের এই সাতক্ষীরা জেলা, খুলনা জেলা এগুলো একসময় কি রাঢ় জনপদে ছিল। আর এই রাঢ় জনপদ বা সূক্ষ্ম জনপদের রাজধানীর নাম হচ্ছে কি, এই সূক্ষ্ম জনপদের রাজধানীর নাম হচ্ছে কটিবর্ষ, কটিবর্ষ, এটা ছিল রাজধানীর নাম। তাহলে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এখন জাস্ট আপনাদেরকে দেখাইলাম, যখন আমাদের ক্লাস শুরু হবে, স্পেশাল ক্লাসগুলো হবে আপনাদের জন্য, তখন আমরা দেখব একটা ছন্দ আকারে পড়বো, এরকম 4 লাইনে পুরো বাংলাদেশ মনে রাখবো। কিরকম, চিটাগাং সিলেট যদি হয় হরিকেল, কুমিল্লা নোয়াখালী সম হবে নারিকেল, ঢাকাময় ফরিদ ও বরি যদি হয় বঙ্গ, বগুড়ার রংরাজ জিনা হবে পুন্ড্র বরেন্দ্র। বাস শেষ, পুরো বাংলাদেশ চলে আসে 4 লাইনে। আমরা এগুলো ব্যাখ্যা করে দিব, বিস্তারিত আলোচনা করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, এরপরে আসেন আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই বাংলা একসময় গ্রিকরা, ভারতবর্ষ একসময় গ্রিকরা এসেছিল, তাই না, গ্রিক বীর আলেকজান্ডার, আলেকজান্ডার তিনি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। আমরা সবাই জানি আলেকজান্ডারের শিক্ষক ছিল কে, এরিস্টটল, তাই না। আমরা সবাই একটা সিকোয়েন্স পড়ে আসছি না, ইস্পা মনে আছে আপনাদের, ইস্পাটা, ইস্পা মানে কি সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র ছিল কে আলেকজান্ডার। একজন আরেকজনের চেয়ে, এরকম ছাত্র শিক্ষকদের মধ্যে একজন আরেকজনের চেয়ে আরো বেশি কি সুনাম অর্জন করেছিল পৃথিবীতে। তো খেয়াল করেন, এই আলেকজান্ডার বা গ্রিকদেরকে পরাজিত করে, গ্রিকদের যে সেনাপতি মানে আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস, এই সেলুকাসকে পরাজিত করে কি করে ভারতবর্ষে মৌর্য বংশ শাসন প্রতিষ্ঠা করে কে, চন্দ্রগুপ্ত মৌর্য। একজন রাখাল রাজা ছিলেন তিনি,
একজন রাখাল ছিলেন, সেই রাখাল থেকে সমগ্র ভারতবর্ষের রাজা হয়ে গেলেন এই চন্দ্রগুপ্ত। কিভাবে হয়েছিলেন? কিভাবে হয়েছিলেন বলেন তো? সামান্য একজন রাখাল গরু ছাগল চড়াইতো, সেখান থেকে পুরো ভারতবর্ষের শাসক হয়ে গেলেন তিনি। রাখাল রাজা বলা হয়, পুরো ভারতবর্ষের শাসক। পরীক্ষায় প্রশ্ন আসে, প্রাচীন ভারতের প্রথম রাজা বলা হয় কাকে? প্রাচীন ভারতের প্রথম রাজা বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। সে রাখাল অবস্থা থেকে কিভাবে সে রাজা হয়ে গেলেন, সেই কাহিনী জানতে হলে আমাদের ক্লাসগুলোতে নিয়মিত চোখ রাখুন, ইনশাল্লাহ আমরা বলবো এগুলো নিয়ে বিস্তারিত। এবার আসেন সে মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, যার রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র, তবে প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ডরনগর, যার বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কি, যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কে? চাণক্য বা কৌটিল্য। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কি? অর্থশাস্ত্র। যে গ্রন্থে তিনি বলেছিলেন কি, এনিমিস এনিমি ফ্রেন্ড, শত্রুর শত্রু বন্ধু। শত্রু শত্রু কি হয়ে থাকে? বন্ধু হয়ে থাকে। এটা কে বলেছেন? চাণক্য বা কৌটিল্য তার বিখ্যাত অর্থশাস্ত্র গ্রন্থে তিনি বলেছেন। এরপরে আসেন, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় কাকে? সম্রাট অশোককে বলা হয় শ্রেষ্ঠ শাসক বলা হয় সম্রাট অশোককে, যিনি কি করেছিলেন? কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কলিঙ্গের যুদ্ধে কি হয়েছিল? কলিঙ্গের যুদ্ধে লাখেরও অধিক মানুষ নিহত হয়েছিল। নিহত হওয়ার পর এই সম্রাট অশোক চিন্তা করলেন কি, যেই ধর্ম মানুষ মানুষকে খুন করতে শিখায় সেই ধর্ম এখন থেকে আমি আর পালন করব না। তখন তিনি কি করলেন? তখন ঠিক সেই সময়টাতে আমাদের এই অঞ্চলে প্রচার হচ্ছিল কি? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধরা এসে বলল কি, জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, জীবে দয়া করো, এ সকল সুন্দর সুন্দর বাণীতে আকৃষ্ট হয়ে এই সম্রাট অশোক কি করলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিলেন। আর বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর এই বৌদ্ধ ধর্ম সংরক্ষণের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন, যার কারণে তাকে বলা হয় কি? বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়ে থাকে। এরপরে আসেন মৌর্যের পর আসেন গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত কি করেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, যাদের রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র, তবে প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ডরনগর। সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে, যাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। খেয়াল করেন, প্রাচীন ভারতের নেপোলিয়ন কেন বলে? নেপোলিয়ন কোন দেশের শাসক ছিলেন? ফ্রান্সের শাসক ছিলেন। শাসক হওয়ার পর তার সময় ফ্রান্সের সীমানা সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছিল। ঠিক একই সময় দেখেন, মানে একইভাবে এই সমুদ্রগুপ্তের শাসন আমলে ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি সমৃদ্ধি লাভ করেছিল, বিস্তৃতি লাভ করেছিল। এজন্য তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। গুপ্ত বংশের বিখ্যাত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অনেক সুন্দর একটা গল্প আছে তাকে নিয়ে, অনেক সুন্দর একটা গল্প আছে তাকে নিয়ে, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিয়ে। এই গল্পটা আমরা একদিন ক্লাসে বলবো ইনশাল্লাহ। মানে সে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এতটাই কবিতা পাগল ছিলেন, এতটাই জ্ঞান পাগল ছিলেন, তিনি এতটাই কবিতা পাগল ছিলেন, তিনি তার রাজ্যে একবার কবিতার মানে ঘোষণা দিলেন এরকম, যদি কোনো কবি এমন কোন নতুন কবিতা তাকে পড়ে শোনাইতে পারেন যেই কবিতা তিনি আগে কখনো শুনেন নাই, তাহলে প্রত্যেক নতুন কবিতার জন্য সেই কবিকে আপনার 20,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। অনেক মজার একটা কাহিনী। তারপর কি হয়েছে এগুলো আমরা আমাদের রেগুলার ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই এত বেশি জ্ঞান পিপাসু ছিলেন। তার সময়ই আপনার কি হয়েছিল? প্রাচীন ভারতের প্রাচীনতম যে ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে, এটাকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সাহিত্য সংস্কৃতির প্রসার ঘটেছিল। এই কারণে এই গুপ্ত যুগকে বলা হয় কি? প্রাচীন ভারতের স্বর্ণযুগও বলা হয়ে থাকে। প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। দেখেন, এই ফাহিয়েন, চীনা পরিবাজক ফাহিয়েন বাংলায় আসেন আপনার দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনামলে। তিনি কি আসেন? বাংলায় এসেছিলেন। এরপরে খেয়াল করে দেখেন যে এই হর্ষবর্ধন, গুপ্ত বংশের পরবর্তী বংশ হচ্ছে কি? পুষ্যবতী বংশ, যার শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? হর্ষবর্ধন। আর এই হর্ষবর্ধনের শাসনামলের বিখ্যাত শাসক ছিল কে? বাণভট্ট। বাণভট্ট, তার বিখ্যাত গ্রন্থের নাম কি? হর্ষচরিত। এই হর্ষবর্ধনের শাসনামলে বিখ্যাত চীনা দার্শনিক হিউয়েন সাং তিনি কি করেন? ভারতবর্ষে আসেন। ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে যান। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোথায়? এটা বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেন কে? হিউয়েন সাং। তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের
আচার্য ছিলেন কে? আচার্য ছিলেন হচ্ছে শিলভদ্র। শিলভদ্র ছিলেন কি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। আর এই শিলভদ্র কার দীক্ষাগুরু ছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসে। হিউয়েন সাং, চীনা দার্শনিক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? এই হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন কে? এই শিলভদ্র। হিউয়েন সাং, হিউয়েন সাং এর দীক্ষাগুরু বা শিক্ষক ছিলেন কে? শিলভদ্র। আর তিনি কে ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন তিনি। তাই এই বিষয়গুলো একটু মনে রাখবেন। গৌড় রাজ্য বা শশাঙ্ক, আপনার বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয় এই শশাঙ্ককে। কারণ গুপ্ত বংশের পর কি হয়েছিল? পুরো ভারতবর্ষ এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চলগুলো বিভিন্ন 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 জনের কাছে চলে গিয়েছিল, মালিকানা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। সেই অবস্থায় বাংলার সকল জনপদকে একত্রিত করে তিনি গৌড় নামে একত্রিত করেছিলেন কে? রাজা শশাঙ্ক। আর এই কারণে তার উপাধি দেওয়া হয়েছিল কি? মহাসামন্ত বা রাজাধিরাজ। এরপর এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন এখান থেকে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বা নৃপতি বলা হয় কাকে? রাজা শশাঙ্ককে, যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। আমরা একটু আগে দেখেছি। শশাঙ্ক পরবর্তী যুগকে বলা হয় কি? মাৎসান্নেই। 7ম থেকে 8ম শতাব্দী, এই সময়টা একটু মনে রাখবেন। 7ম থেকে 8ম শতকে কি হয়েছিল? মাৎসান্নেই মানে কি? অরাজকতার যুগ। এই অরাজকতাটা কিরকম ছিল? অরাজকতা ছিল এরকম যে মাৎসান্নেই মানে হচ্ছে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে। তখনকার সময়ের বড় মাছ ছিল হিন্দু সমাজ আর ছোট মাছ ছিল বৌদ্ধ সমাজ। তো হিন্দু ব্রাহ্মণ যারা আছে, জি হবে ইনশাল্লাহ, হ্যাঁ ফার্স্ট টাইমে শীত পড়লে সাধারণ জ্ঞান মোটামুটি অনেকটা কাভার হয়ে যাবে। তবে অতিরিক্ত আমরা কিছু বিষয় পড়াবো ইনশাল্লাহ, অতিরিক্ত কিছু বিষয় পড়াবো, সেগুলো আপনারা ক্লাসেই পাবেন, ক্লাসের স্লাইডে পাবেন, ভিডিও তো পাবেনই, স্লাইড যেগুলো দিব স্লাইডেও পাবেন আপনারা সেগুলো। সাইফ খান, তো যাক আমরা যেটা বলতেছিলাম, বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে। তো ব্রাহ্মণ যারা আছে তারা ঘোষণা দিল কি? এই বাংলায় কেবল কারা থাকবে? হিন্দুরাই থাকবে, কোনো বৌদ্ধ থাকতে পারবে না। ফলে তারা কি করলো? 7ম থেকে 8ম শতক এই সময়টা তারা বৌদ্ধদের বিরুদ্ধে একটা নিধন অভিযান চালাইল। ফলে আমাদের এই অঞ্চল থেকে বৌদ্ধরা, মানে বাংলা থেকে বৌদ্ধরা পালিয়ে চলে গেল কোথায়? তিব্বতে, নেপালে চলে গেল। আপনারা জেনে থাকবেন, আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন যে এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করতো কারা? বৌদ্ধ ধর্মের অনুসারীরা। বৌদ্ধদের ভাষা ছিল হচ্ছে বাংলা, আর হিন্দুদের ভাষা ছিল কি? সংস্কৃত। হিন্দুরা চর্চা করতো সংস্কৃত, বৌদ্ধরা চর্চা করতো কি? বাংলা ভাষা। আর যার কারণে এই যে দেখেন 7ম থেকে 8ম শতক এই সময়টাতে যখন বৌদ্ধদেরকে আমাদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হলো, বের করে দেওয়া হলো, তারা আশ্রয় নিল নেপালে, তিব্বতে। আর এই কারণে আপনারা দেখবেন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদ পাওয়া গেছে কোথায়? চর্যাপদ পাওয়া গেছে নেপালে। কেন পাওয়া গেছে? কারণ যারা বাংলা ভাষা চর্চা করতো এই অঞ্চলে, এদেরকে বাংলা থেকে বের করে দেওয়া হয়েছিল। এই কারণে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ পাওয়া গেছে নেপালে, পাওয়া গেছে তিব্বতে। যাকে আমরা সেই ইতিহাসে আর না যাই। এরপরে দেখেন কি হলো? 7ম থেকে 8ম শতক, এই যে মাৎসান্নের যুগ বলা হয়, এর মাঝখানে 754 সালের দিকে এই অঞ্চলের মানুষ কি করলো? চিন্তা করলো যে এভাবে মারামারি হানাহানি করা যাবে না, আমাদের মধ্য থেকে একজনকে রাজা নিযুক্ত করতে হবে, শাসক নিযুক্ত করতে হবে। আমাদের মধ্য থেকে যেই লোকটা সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, এরকম একজনকে দেখে আমাদের রাজা বা শাসক নিযুক্ত করতে হবে। আর সেই বিচক্ষণ লোকটাকে তারা বের করলো কিভাবে? আর সেই লোকটা কে ছিল? সেই লোকটা ছিল হচ্ছে আপনার গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিল তখনকার সবচেয়ে জ্ঞানী লোক, বিচক্ষণ লোক। জ্ঞানী এবং বিচক্ষণ লোক ছিল গোপাল। এই গোপালকে তখন কি করা হয়? আপনার শাসক নিযুক্ত করা হয়। এরপর গোপাল কি করলো? গোপালের মাধ্যমে আমাদের এই বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা শুরু হলো। প্রায় 400 বছর। কত বছর? 400 বছর। খেয়াল করেন, দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে এই পাল বংশ। প্রায় 400 বছর তারা আমাদের, 400 বছরের অধিক সময়, প্রায় 405 বছর সময় তারা আমাদের এই বাংলাকে শাসন করেছে। দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ, যাদের রাজধানী ছিল কোথায়? নওগাঁ জেলার পাহাড়পুর বা সোমপুরে। পাহাড়পুর বা সোমপুরে। এরপর যেটা পড়বেন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কাকে? ধর্মপালকে। ধর্মপাল কি করেছিলেন? দেখেন, ধর্মপালের অসামান্য অবদান হচ্ছে কি? এই যে পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ, পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করা ছিল তার অসামান্য অবদান। পাল বংশের শেষ রাজা ছিলেন কে? এই মদন পাল ছিলেন পাল বংশের শেষ রাজা। এরপরে আসেন আমরা দেখব সেন বংশ, বাংলার সর্বশেষ হিন্দু রাজা বা হিন্দু রাজত্ব ছিল সেন বংশ। সেন বংশের
প্রতিষ্ঠাতা, বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, শাসনের প্রতিষ্ঠাতা কে? হেমন্ত সেন। তাদের রাজধানী ছিল কোথায়? নদিয়ায়। রাজধানী ছিল কোথায়? নদিয়ায়। শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন, আর শেষ রাজা ছিলেন কেশব সেন। আর খেয়াল করেন, কেশব সেন হচ্ছে শেষ রাজা ছিলেন। যদি এরকম সাল উল্লেখ করে দেওয়া থাকে, 1226 থেকে 30 উল্লেখ থাকে, তাহলে হবে কেশব সেন। যদি সালটা উল্লেখ না থাকে, আমরা সবাই জানি 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন। তখন লক্ষণ সেন কি করেন? এই বাংলা ছেড়ে পালিয়ে যান। বাংলা ছেড়ে কি করেন? পালিয়ে গিয়েছিলেন তিনি, তাই না? 1204 সালে আমাদের এই বাংলা থেকে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। তারও প্রায় 800 বছর পর, আমাদের এই বাংলাদেশ থেকে আরেকজন পালিয়ে গেছেন। আমরা সবাই কম বেশি জানি তার নাম, জানি না? আমরা সবাই তার নাম কম বেশি জানি। এই মাঝখানের 800 বছরে কোন শাসক আমাদের এই বাংলা থেকে পালিয়ে যান নাই, আমাদের এই বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই। মরলে এখানেই মরছেন, বাঁচলো এখানেই বাঁচছেন, তাই না? কেউ পালিয়ে যান নাই, একজন পালিয়ে গেছেন, কম বেশি আমরা সবাই সেটা জানি। আচ্ছা, এরপরে আসেন, এখানে অনেকগুলো দেওয়া আছে। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন কে? তারপরে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? পেশাভিত্তিক বর্ণবাদ চালু করেন সেন রাজারা। এই বিষয়গুলো আমরা কম বেশি জানি, এগুলো একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? তাহলে আমরা শেষ করে দিই আজকে, না? শেষ করে দিই। 1.5 ঘন্টা হয়ে গেছে না? প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে না? ক্লাস শেষ করে দিব নাকি আরেকটু করবেন ক্লাস? বলেন। এতক্ষণ যা পড়লাম এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন। 1-2টা প্রশ্ন তো শিওর কমন পাবেন ইনশাল্লাহ। আমরা আমাদের ক্লাসগুলো এরকম টপিক ধরে ধরে প্রত্যেকদিন এরকম আলোচনা করে দিব, কিভাবে প্রশ্ন আসবে। আজকে যেহেতু উপস্থিতি কম, অনেকে এমনি আসছেন ক্লাস করতে, যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন এই প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা টপিক খেয়াল করেন, এই আলোচিত ব্যক্তিবর্গ, যেটা আমরা বলেছিলাম পরীক্ষায় প্রশ্ন আসে। আপনি দেখছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে, তাদের বিখ্যাত গ্রন্থ, উক্তি, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন, সক্রেটিস খেয়াল করেন, সক্রেটিস জ্ঞানের পিতা বলা হয় তাকে। তার বিখ্যাত উক্তি দেখেন, বিখ্যাত উক্তি যেটা পরীক্ষায় সবসময় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা চাকরির পরীক্ষায় বলেন, যেখানেই বলেন, সক্রেটিস নিয়ে কোনো উক্তি আসছে কি? তার বিখ্যাত সেই উক্তি, নো দাই সেলফ, নিজেকে জানো। এই উক্তির বারবার আসে পরীক্ষায়, এই উক্তির সবচেয়ে বেশি বার আসছে, নো দাই সেলফ, নিজেকে জানো। ভার্চু ইজ নলেজ। হ্যাঁ, আপনার পুণ্যই জ্ঞানই পুণ্য, এরকম একটা উক্তি। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? সক্রেটিসের ছাত্র ছিলেন কে? প্লেটো। আমরা প্রথমেই বলছিলাম বলেছিলাম। স্পা মানে কি? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিস যা শিখাই গেছেন, যা বলে গেছেন, তার ঠিক বিপরীতটা বলতেন কে? প্লেটো যা শিখাইছেন, অ্যারিস্টটল তার বিপরীতটা বলছে। অ্যারিস্টটল যা শিখেছে তার উল্টাটা করছেন আলেকজান্ডার। খেয়াল করে দেখেন। জি, ইনশাল্লাহ যথেষ্ট, আলাদা করে কিছু পড়তে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, যথেষ্ট মানে যথেষ্ট, এক কথায় যথেষ্ট, ঠিক আছে? আপনি গত বছরের প্রশ্নটা দেখেন, সাধারণ জ্ঞানে 30টা প্রশ্নের মধ্যে 29টা প্রশ্ন আসছে আমাদের শীট থেকে। 29টা প্রশ্ন আসছে শীট থেকে। যেটা বলতেছিলাম, একজন আরেকজনের ছাত্র শিক্ষক ছিলেন, যা বলে গেছেন তার উল্টাটা একজন আরেকজন বলছেন, কিন্তু কখনোই কাউকে বেয়াদব বলে নাই, কাউকে কাফের বলে নাই, কাউকে বলে নাই জাহান্নামী বলে নাই। আমাদের দেশের শিক্ষকরা কি করে দেখেন, তাদের মতের বিরুদ্ধে গেলে তারা বলে কি, জীবনে কিচ্ছু করতে পারবি না, দিলাম দোয়া করে, খাইবি ভিক্ষা করে, এই ধরনের কথা বলে দে, তাই না? বলে আমাদের শিক্ষকরা বলে কি, তুই উস্তাদের সাথে বেয়াদবি করছো, উস্তাদের সাথে কথা বলছো, মুখের উপর তর্ক করছো, যাও জাহান্নামে যাইবা, জাহান্নামী চিল্লায় বলেন, ঠিক কিনা? এই ধরনের কথাবার্তা পর্যন্ত বলে দেয়। হ্যাঁ, অথচ এরা দেখেন একজন আরেকজনের বিপরীত কথা বলে গেছে, কেউ জাহান্নামী বলে নাই। ইমাম আবু হানিফা অনেক কিছু বলছে, ইমাম শাফি আয়েশা এটার বিরোধিতা করছে, কখনো ইমাম শাফি ইমাম আবু হানিফাকে জাহান্নামী বলে নাই, ইমাম আবু হানিফা ইমাম শাফিকে জাহান্নামী বলে নাই। তাহলে আমরা কেন বর্তমান যুগে এসে সামান্য একটু মতের অমিল হলে একজন আরেকজন জাহান্নামী বানাই দেই, কাফের মুশরিক বানাই দেই? এগুলো উচিত না, এগুলো ঠিক না। আসেন, সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো নিয়ে কি দেখবেন?
প্লেটোর প্রতিষ্ঠান একাডেমিয়া, তিনি গ্রিসের অ্যাথেন্সে প্রতিষ্ঠা করেন, একাডেমিয়া নামে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক। বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক। আর তার বিখ্যাত উক্তি হচ্ছে, শাসক যদি হয় নেইবান তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি হয় দুর্নীতি পরায়ণ তাহলে আইন নিরর্থক। নিরর্থক, ঠিক আছে? এই উক্তিটা একটু মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে, বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় আসছে, পরীক্ষায় মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। সেটা কি? শাসক যদি হয় নেইবান তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি হয় দুর্নীতি পরায়ণ তাহলে আইন নিরর্থক, তার বিখ্যাত উক্তি। এরপরে আসেন এরিস্টটল, খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ সময় তাকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। প্লেটোর ছাত্র ছিলেন তিনি। তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল কি? লাইসিয়াম। শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল? লাইসিয়াম। আর তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য পলিটিক্স। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা তিনি। তার বিখ্যাত উক্তিগুলা কি কি? অনেকগুলো উক্তি আছে, দেখেন। তিনি বলেছেন কি? ম্যান বাই নেচার ইজ এ পলিটিক্যাল ম্যান, অর্থাৎ মানুষ হচ্ছে কি প্রাকৃতিকভাবে রাজনৈতিক প্রাণী। হ্যাঁ, এরপর তিনি আরো কি বলেছেন? কনস্টিটিউশনের খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। কনস্টিটিউশন বা সংবিধানের খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে এমন একটা জীবন পদ্ধতি যা রাষ্ট্র তারা নিজের জন্য পছন্দ করে নেয়, তাই না? ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র। ইতিহাস কাদেরকে মনে রাখে? অভিজাতদেরকে মনে রাখে, তাই না? নিম্ন শ্রেণীর মানুষকে মনে রাখে না ইতিহাস। আপনি দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের কথা বলেন অথবা 24শে জুলাই আন্দোলনের কথা বলেন, এত এত মানুষ শহীদ হয়েছেন, মনে রাখে কাদের কি? আপনি দেখেন, অসংখ্য ছাত্র মারা গেছে, অসংখ্য সাধারণ মানুষ মারা গেছে, কিন্তু মনে রাখতেছে কাদেরকে? মানুষ অভিজাত যারা আছে, মীর মুগ্ধকে মনে রাখে, আবু সাইদকে মনে রাখতেছে, তাই না? আলোচিত যারা আছে এদেরকে শুধু মনে রাখে, সাধারণ পাবলিকে খুব কম মনে রাখে। আমাদের মুক্তিযুদ্ধে অনেক বিতর্ক আছে, কেউ বলছে 30 লক্ষ, কেউ বলছে 10 লক্ষ, কেউ বলছে 3 লক্ষ মানুষ তো মারা গেছে। ইতিহাস কাদেরকে মনে রাখে? ইতিহাস কাদেরকে মনে রাখে বলেন তো? ইতিহাস কাদেরকে মনে রাখে? যারা অভিজাত আছে, উচ্চ শ্রেণীর মানুষ আছে সমাজে, এদেরকে মনে রাখে। এরপরে আসেন এরিস্টটলের আরেকটা বিখ্যাত উক্তি। সেটা কি? মানুষ সামাজিক জীব। মানুষ সামাজিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। মানুষ কি ধরনের জীব? মানুষ সামাজিক জীব। যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু, তাই না? একটা বিখ্যাত উক্তি পরীক্ষায় আসে। এবার সামনের দিকে আগে আসেন জন লক। জন লক, যাকে বলে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়। কি বলা হয়? আধুনিক গণতন্ত্রের জনক। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে? আপনারা উত্তর দেন, দেখে দেখে উত্তর দেন। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে? জন লক। এই জন লককে বলে আধুনিক গণতন্ত্রের জনক। তার বিখ্যাত উক্তি, এটাই পরীক্ষায় আসে প্রশ্ন, তার উক্তিটা, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই। যেখানে আইন নেই সেখানে কি নেই? স্বাধীনতা নেই। তার একটা বিখ্যাত উক্তি। হ্যাঁ, তার একটা বিখ্যাত উক্তি। এরপর নিকোলো ম্যাকিয়াভেলি, রেনেসাঁ যুগের দার্শনিক বলা হয় তাকে। তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, এই গ্রন্থের নামটা পড়বেন। ইমানুয়েল কান্ট, তাকে বলা হয় কি? আপনার তার একটা বিখ্যাত থিওরি আছে, থিওরিটাই পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ডেমোক্রেটিক পিস থিওরি। ডেমোক্রেটিক পিস। এই ডেমোক্রেটিক পিস থিওরির জনককে? ইমানুয়েল কান্ট। তিনি বলেছেন কি? তিনি কি বলেছেন? তিনি বলেছেন যদি দেশগুলো গণতান্ত্রিক হয়, প্রতিবেশী রাষ্ট্রগুলো সবগুলো যদি পিওর গণতান্ত্রিক হয়, তাহলে সেই দেশগুলোর মধ্যে সংঘর্ষ কম হয়, মারামারি কম হয়, শান্তি বিরাজ করে। এই কথাটা তিনি বলেছেন। ডেমোক্রেটিক পিস থিওরির জনক ইমানুয়েল কান্ট। ইবনে খালদুন, একজন বিখ্যাত মুসলিম দার্শনিক, রাজনীতিবিদ তিনি। তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, শুধু গ্রন্থের নামটা বলবেন। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? আল মুকাদ্দিমা। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? আল মুকাদ্দিমা। কার্ল মার্কস, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায়
সবচেয়ে বেশি বার আসে এটা নিয়ে। এই কার্ল মার্কস খুব গুরুত্ব সহকারে পড়বেন। সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস জন্মগ্রহণ করেন জার্মানিতে। তার বিখ্যাত গ্রন্থের নাম কি দাস ক্যাপিটাল, জার্মান আইডিওলজি এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো। কিন্তু মৃত্যুবরণ করেন কোথায়? ইংল্যান্ডে। এই জিনিসগুলো প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে। কার্ল মার্কসের জন্ম কোথায়? জার্মানিতে। জন্ম কোথায়? জার্মানিতে। বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল আর জার্মান আইডিওলজি। মৃত্যুবরণ করেন ইংল্যান্ডে। এবার তার বিখ্যাত উক্তি, বিখ্যাত উক্তিগুলা কি? বিখ্যাত উক্তিগুলা হচ্ছে, দেখেন, এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমাদের যারা সিনিয়র আছে, আপনাদের যারা সিনিয়র আছে, যারা ফার্স্ট টাইম চান্স পায় নাই, সেকেন্ড টাইমে চান্স পাইছে, তারা আমাদের অনেক পরামর্শ দিচ্ছে। আমরা নিজেরা আপনাদেরকে অনেক পরামর্শ দিচ্ছি, এটা করেন না, ওইটা করেন না, এভাবে পড়াশোনা করেন। কিন্তু আমরা সেই সময় তখন সেটাকে গুরুত্ব দেই নাই, পাত্তা দেই নাই। এই জন্য আমাদের সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা সেকেন্ড টাইম যখন কোথাও চান্স পাবো বা চান্স না পাবো, তখন আমরা আমাদের জুনিয়রদেরকে এরকম পরামর্শ দিব, আমাদের জুনিয়ররা একইভাবে পাত্তা দিবে না। আবার আমরা দেখেন, ছোটবেলায় আমরা দেখতাম আমাদের বড় ভাই আপু যারা আছে, ওনারা প্রেম করতো, রিলেশন করতো, দেখে গেছে ধরা খাইতো। প্রেমে ধরা খাওয়ার পর, ছেঁকা খাওয়ার পর আমাদেরকে বলতো, ভাই রে, জীবনে আর যাই করোস, প্রেম ভালোবাসা করেছে, শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। 99% প্রেম ব্যর্থ হয়। তো আমরা আগ্রহী হয়ে উঠি, 99% ব্যর্থ হয়, 1% তো সফল হয়। সেই 1%-এর সুযোগটা আমরা নেই। তখন 1%-এর সুযোগ নিতে গিয়ে আমরা যখন এরকম ধরা খাবো, তখন আমরাও কি করবো? আমরা আমাদের জুনিয়রদেরকে পরামর্শ দিব, ভাই আর যাই করোস জীবনে, এই প্রেম ভালোবাসা এগুলো করিস না, এগুলো খারাপ জিনিস, এগুলো 99% ব্যর্থ হয়। কেন হয় এগুলা? কারণ ইতিহাসের শিক্ষা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই যে দেখেন, আমাদের স্বৈরাচারী প্রধানমন্ত্রী, সাবেক দাঁড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বেশি জুলুম নির্যাতন করেছে, দেশ ছেড়ে পালাইছে। সামনে যারা আসবে তারাও দেখবেন যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাদেরকে দেশ ছেড়ে পালাইতে হবে, তাদেরকে দেশ ছেড়ে পালাইতে হবে। কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এরপরে আসেন, মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই যে এটা পরীক্ষায় আসে, রিলিজিয়ন ইজ দ্য আফিম অফ দ্য পিপল। ধর্ম হচ্ছে মানুষের আফিম বা নেশা স্বরূপ। ধর্ম হচ্ছে মানুষের আফিম বা নেশা স্বরূপ। এই জিনিসটা পরীক্ষায় আসে, এটা একটু পড়াশোনা করবেন। তারপরে আসেন, মিখাইল গর্বাচেভ, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। তো তাদের থিওরি গ্লাসনোস্ত এবং পেরেস্ট্রয়িকা, গ্লাসনোস্ত এবং পেরেস্ট্রয়িকা থিওরির উপর ভিত্তি করে কি হয়েছিল, আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল। এই জিনিসগুলো একটু পড়বেন। কামাল পাশা, তাই কামাল আতাতুর্ক বা গ্রে ওলফ বলা হয়ে থাকে। আধুনিক তুরস্কের জনক হচ্ছেন কে? এই কামাল পাশা। এরপরে আসেন, আমরা দেখবো হচ্ছে কে আছে এখানে। কামাল পাশার পর দেখেন, চিনতে পারছেন এই লোকটাকে? চিনেন সবাই? অনেকেরই প্রিয় ব্যক্তি এই লোক, অ্যাডলফ হিটলার, তাই না? 1933 সালে তিনি কি হয়েছিলেন? জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। চ্যান্সেলর হয়েছিলেন। অর্থাৎ তার জন্ম কোথায়? জন্ম অস্ট্রিয়ায়। অস্ট্রিয়ায় জন্ম, অস্ট্রিয়ায়। 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন, তাই না? চ্যান্সেলর হয়েছিলেন। চ্যান্সেলর হওয়ার পর বাকি ঘটনা তো জানেন। হ্যাঁ, তার এই উচ্চবিলাসী যে চিন্তা ভাবনা, যে ডানজিক বন্দর দখল করা, পোল্যান্ড দখল করা, এগুলো কেন্দ্র করে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে। আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব যখন বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব তখন। তো এই হিটলার থেকে পরীক্ষায় আসে কি? তার গ্রন্থের নাম কি? মেইন ক্যাম্প। তার গ্রন্থের নাম কি? মেইন ক্যাম্প। এবং তার একটা বিখ্যাত উক্তি আছে, যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, তার বিখ্যাত উক্তি। আর তার বিখ্যাত গ্রন্থের নাম কি? মেইন ক্যাম্প। এই নামগুলো একটু মনে রাখেন, পরীক্ষায় এটাই আসে বেশি, এগুলোই পরীক্ষায় আসে বেশি। এরপরে দেখে আছে কি? নেপোলিয়ন বোনাপার্ট। দেখেন, নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের শিশু বলা হয় তাকে, লিটল কর্পোরাল বলা হয়, তাই না? এরপরে খেয়াল করেন, নেপোলিয়ন কি হয়? 1815 সালে। কত সালে? 1815 সালে কি হয়? ওয়াটারলু যুদ্ধ হয়। ওয়াটারলু যুদ্ধ।
এই ওয়াটারলু যুদ্ধে কি হয়, নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন। পরাজিত হওয়ার পর তাকে প্রথম সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, পরবর্তীতে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার দুটো বিখ্যাত উক্তি, একটা হচ্ছে কি, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। একটা শিক্ষিত মা দাও, আমি কি করবো, একটা শিক্ষিত জাতি উপহার দিব। আর আমাদের জন্য যেটা, আপনাদের জন্য যেটা, আপনারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, হ্যাঁ, আপনাদের জন্য খুব মোটিভেশনাল একটা বক্তব্য নেপোলিয়ন দিয়ে গিয়েছেন। সেটা হচ্ছে কি, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড অনলি টু বি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুলস। অসম্ভব শব্দটা কোথায় পাওয়া যায় বলেন? অসম্ভব শব্দটা কোথায় পাওয়া যায়? বুকার অভিধানে পাওয়া যায়। অসম্ভব শব্দটা বুকার অভিধানে পাওয়া যায়। এই জন্য নিজেকে যদি বুকার না ভেবে থাকেন, নিজেকে চালাক ভেবে থাকেন, তাহলে কখনোই ভাববেন না যে আপনার দ্বারা সম্ভব না। হ্যাঁ, এই যে খেয়াল করেন তো, সম্ভব না। আচ্ছা, এটাকে যদি আপনি একসাথে করেন, সমাস করেন, বা কি করে সন্ধি করেন, সম্ভব যোগ না, কি হয়? ইকুয়াল টু সম্ভাবনা, হয় না? সম্ভব যোগ না সম্ভাবনা। তাহলে কখনো নিজেকে নিয়ে ভাববেন না যে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা কি না সম্ভব না, এরকম ভাববেন না। ভাববেন আপনারও কি আছে, একটা সম্ভাবনা আছে। আপনারও একটা সম্ভাবনা আছে। যদি ভালো করে পড়াশোনা করেন, তাহলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার সম্ভাবনা আছে আপনার। এরপর নেলসন ম্যান্ডেলা, তাকে নিয়ে তোর বলার কিছু নাই। আপনারা ইংলিশ প্যাসেজ পড়ে আসছেন তাকে নিয়ে। তার বিখ্যাত গ্রন্থ এ লং ওয়াক টু ফ্রিডম আর কনভারসেশন উইথ মাইসেলফ, এই গ্রন্থগুলোর নাম পড়বেন। এপিজে আব্দুল কালাম, ভারতের চতুর্থ মুসলিম রাষ্ট্রপতি, তাকে মিসাইল ম্যান বলা হয়। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? উইংস অফ ফায়ার। আর বিখ্যাত উক্তি তো জানেনই। তার বিখ্যাত উক্তি জানেন না? এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তি, তিনি কি বলেছেন? স্বপ্ন সেটি নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। আরো অনেক উক্তি আছে, উনি বলেছেন কোন প্রশ্নের উত্তর আপনি জানেন না, আপনি বলছেন যে নো, আমি জানি না। নো মানে কি? নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, তাই না? এরকম বলেছেন তিনি, এরকম অনেকগুলো বলেছেন। ইম্পসিবল বলতে কোনো শব্দ নাই, উনি বলেছেন ইম্পসিবল। এটার মানে কি? আই এম পসিবল। হ্যাঁ, এরকম একটা তিনি বলেছেন। এরকম অনেকগুলো কথা বলেছেন, তাকে নিয়ে একটু পড়াশোনা করবেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে তার যে গ্রন্থগুলো আছে, হ্যাঁ, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রপার্টি, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। তারপর তার 3-0 তথ্য, 3-0 তথ্যগুলো কি কি? 3-0 কি কি বলেন তো? 0 poverty, 0 unemployment, আরেকটা কি বলেন? পরেরটা আপনারা বলবেন। 0 poverty, 0 unemployment, আর 3 নাম্বারটা হচ্ছে 0 নেট কার্বন ইমিশন, তাই না? 0 নেট কার্বন ইমিশন, 0 নেট কার্বন এমিশন। এই জিনিসগুলো 3-0 অন্তর্ভুক্ত। এরপর আমরা শেষ করে দেই। আর একটা জিনিসই দেখবো, সেটা হচ্ছে যে এটা মার্টিন লুথার কিং, তার ব্যাপারে আপনারা পড়াশোনা করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী, মার্কিন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা। তার বিখ্যাত ভাষণ হচ্ছে কি? আই হ্যাভ এ ড্রিম। আর তার একটা বিখ্যাত উক্তি আছে, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস, হ্যাঁ, এভরিহোয়ার। অর্থাৎ পৃথিবীর কোন স্থানে যদি ইনজাস্টিস হয়, সেটা কি করে? জাস্টিসের জন্য সব জায়গায় কি করে আপনার থ্রেট হিসাবে আসে।
দেখেন ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। সেম টাইপের আরেকটা উক্তি আছে, সেটা হচ্ছে কি গ্লাডস্টোনের, জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড, তাই না? এগুলো আপনারা পড়াশোনা করেছেন যে পরীক্ষায় আসে। এটা হচ্ছে কার উক্তি? গ্লাডস্টোনের উক্তি। এই গ্লাডস্টোনের বিখ্যাত উক্তি জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড। তাহলে এই উক্তিগুলা একটু পড়াশোনা করবেন। আমরা দুইটা টপিক দেখলাম, এই দুই টপিক থেকে দুইটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে। আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো ভর্তি হন নাই ফোকাস সেকেন্ড টাইম ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর কোর্সে, খুব দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। প্রথম থেকে যদি ক্লাস না করেন, প্রথম থেকে যদি সন্দেহ না থাকেন, মাঝখান দিয়ে আয়সা খুব ঝামেলায় পড়ে যাবেন, ধরতে পারবেন না অনেক কিছু। এই জন্য খুব দ্রুত ভর্তি হয়ে যান। আপনাদের স্বপ্ন পূরণে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। যা কিছু করার প্রয়োজন আপনাদের জন্য সবকিছু আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই দোয়া করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।